Bella with রাতুল। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই, কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা 98.8 FM। শুরু হয়ে গেল ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলার সাথে আছে রাতুল এবং আজকের অতিথিরা। তো যাই হোক, খুব বেশি কথা বাড়তে চাই না। যারা যারা যুক্ত হচ্ছেন এই মুহূর্তে, আমরা আছি আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM এর পাশাপাশি আমাদের রেডিও সারাবেলার একমাত্র ফেসবুক পেজ থেকে লাইভে। আপনারা লাইভে যুক্ত হতে পারেন এবং জানাতে পারেন আপনাদের মতামতগুলো, কে কোথায় থেকে যুক্ত হয়েছেন, আপনাদের কার সাথে কোনো ঘটনা আছে কিনা কারো জীবনে, সেই সব বিষয় আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং আপনাদের যদি আশেপাশের কেউ ভয় পেয়ে থাকে অথবা আপনার জীবনে এমন কোনো ঘটনা থেকে থাকে যেটিতে আপনি অনেক ভয় পেয়েছেন, সেসব ঘটনা আমাদের মাধ্যমে আপনি শ্রোতাদের কাছে তুলে ধরতে পারেন। এবং আমি নিয়মকানুনগুলোতে চলে যেতে চাই। আপনি যদি আপনার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে চান, আমাদেরকে ফোন করতে পারেন একটি নম্বরে। নম্বরটি হচ্ছে 01713484465। আর এছাড়া আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। তো এই মুহূর্তে আমি আর কথা বাড়াতে চাই না, আমি চলে যেতে চাই আমার হাতে থাকা একটি মেইলে, যেটি আমাদেরকে পাঠিয়েছেন ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার থেকে সাফায়েত হোসেন সীমান্ত। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। প্রিয় রাতুল ভাই, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাকে যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা কোনো বানানো ভৌতিক গল্প নয়। এটা আমার নিজের দেখা না হলেও আমার খুব কাছের এক বন্ধুর জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতা। আমরা অনেকেই ভাবি ভূত, অশরীরী এসব কেবলই কল্পনা, কিন্তু কিছু কিছু রাত, কিছু কিছু জায়গা আর কিছু কিছু অভিশপ্ত মুহূর্ত আছে যেগুলো মানুষের বিশ্বাস বদলে দিতে যথেষ্ট। গ্রাম বাংলার নির্জন খেজুর বাগান, কনকনে শীতের কুয়াশা আর অমাবস্যার অন্ধকারে ঘটে যাওয়া এমন এক ঘটনা যার দাগ আজও আমার বন্ধুর শরীরে লেগে রয়েছে। রাতুল ভাই, আজ যে গল্পটা শুনবেন সেটা শুধু ভয়ের গল্প নয়, এটা এক অভিশপ্ত চিহ্নের গল্প, আর এমন এক মানুষের গল্প যাকে তারা আজও ছেড়ে যায়নি। তাহলে চলুন শুনি সেই ঘটনা। রাতুল ভাই আমার খুব কাছের বন্ধু মাসুমের থেকে শোনা এই ঘটনাটি। মাসুম খুব একটা গল্প বানিয়ে বলার ছেলে না, কিন্তু সেদিন ও যখন আমাকে ঘটনাটা বলছিল, ওর চোখে মুখে স্পষ্ট আতঙ্ক দেখেছে, ওর গলার স্বর ছিল কাঁপা। এবং এই গ্রাম বাংলার শীতের মধ্যে যে সেই অভিজ্ঞতাগুলো কতটা ভয়াবহ হতে পারে, মাসুমের এই গল্পটা না শুনলে বিশ্বাস করা কঠিন। ঘটনাটা মাসুমদের গ্রামের। মাসুম তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে গ্রামের বাড়িতে অবসরে ছিল। ওদের গ্রামটা ছিল একটু সাইডে এবং গ্রামের একটা সীমানায় ছিল একটা খেজুর বাগান। এলাকাটা দিনের বেলাতে বেশ ছমছমে, আর সূর্যে ডুবলে তো আর কথাই নেই, ওদিকে কেউ ভুলেও হাঁটে না। কিন্তু সেদিন রাতে মাসুমের এক আত্মীয়ের শরীর খুব খারাপ হওয়াতে ওকে ঔষধ আনতে পাশের গ্রামে যেতে হয়েছিল। ফিরতে ফিরতে রাত তখন 11:30। শীতের রাত, চারিদিকে কুয়াশা, মাথার ওপরে থাকা চাঁদের আলোটাও কেমন যেন ঘোলাটে দেখাচ্ছিল। মাসুম তখন সাইকেল চালিয়ে ফিরছিল। ও যখন সেই বড় খেজুর বাগানটার কাছে পৌঁছালো, তখন হঠাৎই ওর নাকে একটা তীব্র গন্ধ ভেসে এলো। পচা কোনো মাংসের গন্ধ নয়, বরং কাঁচা খেজুরের রস, আর সাথে কেমন একটা বিটকে আষ্টে গন্ধ। হঠাৎ করেই মাসুমের মনে হলো সাইকেলটা কেমন যেন একটু ভারী মনে হয়ে যাচ্ছে। ও যত প্যাডেল করছে সাইকেল যেন এগোতেই চাচ্ছে না, পেছনের ক্যারিয়ারে যেন কেউ শক্তভাবে চেপে বসে আছে। মাসুম খুব একটা ভীতু ছেলে নয়, বেশ সাহস আছে ওর। ও ভাবলো হয়তোবা চাকা পাংচার হয়ে গেছে, কিন্তু যেই সাইকেল থামিয়ে পেছনের দিকে তাকালো, ওর রক্ত হিম হয়ে যাবার মতো উপক্রম। সে দেখলো সাইকেলের পেছনে কেউ নেই, কিন্তু চাকাটা জ্যাম হয়ে আছে।
কোনো এক অদৃশ্য শক্তিতে মনে হয় সেই চাকাটাকে আটকে রেখেছে। এমনিতে তো জায়গাটা খারাপ, তার মধ্যে এমন একটা বিষয়, ও এবার কিছুটা অস্বস্তির মধ্যে পড়ল। এমন সময় শুনতে পেল উপর থেকে একটা অদ্ভুত আওয়াজ। শব্দটা এরকম যেমন চপচপ করছে, কেউ যেন পরম তৃপ্তিতে খেজুরের রস খাচ্ছে। মাসুম সঙ্গে সঙ্গে টর্চের আলোটা জ্বালিয়ে ওপরের দিকে ধরল। রাতুল ভাই ও যা দেখলো তা কোনো মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। একটা লম্বা হাড় জিরজিরে শরীর, যার গায়ের চামড়া ঝুলে গেছে, একটা খেজুর গাছের মাথায় হাড়ি থেকে রস পেরে পেরে খাচ্ছে। ওর হাতগুলো মানুষের চেয়ে অনেকক্ষণ লম্বা ছিল। সবচেয়ে ভয়াবহ ছিল লোকটার চোখ, একদম টকটকে লাল, আগুনের মতো জ্বলছে। মাসুম ভয়ে সেখানে জমে গেল, কিন্তু বিপদ সেখানেই শেষ নয়। সেই সময়টা মাসুমের টর্চের আলো দেখে হঠাৎ রস খাওয়া থামিয়ে ওর দিকে তাকালো সেই বিভৎস অবয়বটি। এরপর একটা পৈশাচিক হাসি দিয়ে গাছ থেকে এক লাফে নিচে নেমে এলো। মাসুমের বর্ণনাতে ওটা যখন মাটিতে নামলো কোনো শব্দ হলো না, কিন্তু চারিদিকের তাপমাত্রা যেমন এক নিমেষে হিমাঙ্কের নিচে নেমে গেল। জিপটা যেন মাসুমের দিকে এগোতে শুরু করলো। মাসুম দেখলো ওর পা দুটো উল্টো দিকে ঘোরানো, এবং সঙ্গে সঙ্গে মাসুম জোরে চিৎকার দেওয়ার চেষ্টা করলো, কিন্তু এত চেষ্টা করছে ওর গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। মনে হচ্ছিল ওর শরীর যেন কেউ পাথর করে দিয়েছে। ওই জিপটা ওর খুব কাছে চলে এলো। ওর নিঃশ্বাসের সেই পচা আষ্টে গন্ধ মাসুমের নাকে আসছিল বারবার। ঠিক তখনই গ্রামের মসজিদ থেকে ফজরের নামাজের আজান ভেসে এলো। আজান শুরু হওয়ার সাথে সাথে সেই ছায়ামূর্তিটা একটা বিকট চিৎকার দিয়ে বনের ভিতর অদৃশ্য হয়ে গেল, এবং যাওয়ার আগে স্থির হয়ে থেমে মাসুমের দিকে তাকিয়েছিল এবং উদ্ভর একটা হাসি দিয়েছিল। সেই হাসি দেখে মাসুম সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরপর সকালে মাসুমকে উদ্ধার করে গ্রামের মানুষজন। তারপর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে ফেরার পর মাসুমের প্রায় 7 দিন প্রচণ্ড জ্বর ছিল। আজও শীতের রাতে খেজুর রসের নাম শুনলে মাসুম শিউরে ওঠে। রাতুল ভাই এই ঘটনার পর মাসুম আর কোনো দিন ওই রাস্তা দিয়ে একা চলেনি। গ্রামের এসব নির্জন জায়গাগুলোতে এবং খেজুর বাগানগুলোতে আজও যে প্রাচীন এবং অতৃপ্ত কোনো একটা বিষয় রয়েছে, যেগুলো আসলে মানুষের কল্পনার অতীত, এবং মাসুমের সেই অভিজ্ঞতা তারই প্রমাণ। রাতুল ভাই আগের দিনের ঘটনাটা তা কেবল শুরু ছিল। মাসুম যখন সুস্থ হয়ে উঠল, ও ভেবেছিল সবকিছু শেষ, কিন্তু আসল বিপদ শুরু হলো তার পরের সপ্তাহ থেকে। ওই ঘটনার পর 7 দিন জ্বরে ভুগেছিল সে। কিন্তু আজব ব্যাপার কি জানেন, মাসুম সুস্থ হওয়ার পর ও একা একা কথা বলতো। একদিন রাতে মাসুমের মা ওর ঘরের পাশ দিয়ে যাচ্ছিল, এবং যাওয়ার সময় আন্টি শুনলেন মাসুম একা একা কথা বলছে। শব্দগুলো ছিল এরকম, আমি আসছি, একটু ধৈর্য ধর। ঘটনাটা আরো ভয়াবহ মোড় নিল যখন গ্রামের চৌকিদার রহমত চাচা একদিন খুব ভোরে মাসুমকে ওই খেজুর বাগানের দিকে হেঁটে যেতে দেখলেন। মাসুমের হাঁটা চলা ছিল স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত, আর ওর চোখগুলো ছিল একদম অদ্ভুত রকমের। রহমত চাচা পেছন থেকে অনেক ডাক দিলেও মাসুম কোনো উত্তর দেয়নি, এবং সে আরও দ্রুত হাঁটা শুরু করলো। সেই ঘটনা গেল। সেদিন রাতে আসল কাণ্ডটা ঘটল। তখন রাত আনুমানিক 1:30। মাসুমের হঠাৎ মনে হলো ওর ঘরের জানালাটা কেউ বাইরে থেকে নখ দিয়ে আঁচড়াচ্ছে। সেরকম একটা খসখস শব্দ হচ্ছে। সেই সাথে আবারও সেই আষ্টে পচা গন্ধটা ওর ঘরের ভেতর ছড়িয়ে পড়ল, যাতে করে নিঃশ্বাস নেয়াই দুষ্কর হয়ে পড়েছে। মাসুম ভয়ে কুঁকড়ে গেল, কিন্তু ওর মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি ওকে বিছানা থেকে টেনে নামাচ্ছে। ও তখনই দেখল জানালার কাঁচের ওপাশে সেই লাল চোখের ছায়ামূর্তিটি দাঁড়িয়ে আছে। এবারও একা একা নয়, এবং ওর সাথে আরও কয়েকটা ছায়ামূর্তি। সেই দ্বিতীয় মূর্তিটা দেখতে একদম মানুষের মতো, কিন্তু ওর কোনো মুখ নেই, পুরো মুখটাই চামড়া দিয়ে ঢাকা। সেই বিভৎস জীবটা মাসুমকে ইশারায় বাইরে রাখছে। মাসুম যেন সম্মোহিত হয়ে ঘরের দরজা খুলে বেরিয়ে পড়ল। ওর কোনো হুঁশ ছিল না। ও কি করছে কি না করছে ওর কোনো জ্ঞান নেই। হাঁটতে হাঁটতে আবারও সেই গভীর খেজুর বনের ভেতর চলে গেল। বনের ভেতর গিয়ে দেখলো কয়েকটা গাছের নিচে আগুনের মতো চোখ নিয়ে অনেকগুলো লোক বসে আছে। তারা যেন কোনো একটা উৎসবের জন্য অপেক্ষা করছে। আর ঠিক সেই মুহূর্তেই
গ্রামের মসজিদের ইমাম সাহেব ওই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি মাসুমকে ওই অবস্থায় দেখে তিনি বুঝতে পারেন কোনো একটা বড় ধরনের অশুভ শক্তি মাসুমকে গ্রাস করেছে। তিনি সঙ্গে সঙ্গে উচ্চস্বরে সূরা পাঠ করতে শুরু করলেন। ইমাম সাহেবের গলার আওয়াজ পাওয়ার সাথে সাথেই পুরো জঙ্গলটা যেন নিস্তব্ধ হয়ে গেল। সেই ছায়ামূর্তিগুলো একে একে বাতাসে মিলিয়ে যেতে শুরু করলো, কিন্তু যাওয়ার সময় সেই মুখহীন জীবটা মাসুমের কাঁধে একটা নখের আঁচড় দিয়ে গেল। রাতুল ভাই তার পরদিন সকাল থেকে মাসুমকে সেই বনের ভেতর সজ্ঞানহীন অবস্থায় পাওয়া যায়। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো মাসুমের কাঁধে সেই 3টি আঙুলের নখের দাগটা আজও রয়ে গেছে। ওটা কোনো সাধারণ ক্ষত নয়। প্রতি শীতকালে সেই ক্ষতটা আবারও টাটকা হয়ে ওঠে এবং ওখান থেকে একটা আষ্টে গন্ধ বের হয়। মাসুমের বিশ্বাস সেই রাতের অশরীরীগুলো এখনও ওকে খুঁজছে। ওরা আসলে খেজুরের রসের জন্য নয়, ওরা এসেছিল মাসুমকে ওদের দলে নিয়ে যাওয়ার জন্য। আজও শীতের রাত বাড়লে, রাতে কুয়াশা বাড়লে মাসুম ভয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে দেয়, কারণ ও জানে ওই লাল চোখগুলো এখনও অন্ধকারের আড়ালে মাসুমের জন্য অপেক্ষা করছে। মাসুমের কাঁধে সেই নখের দাগটা যে কেবল ক্ষত ছিল না, সেটা বোঝা গেল তার ঠিক 3 দিন পর। গ্রামের কয়েকজন প্রবীণ মানুষ বলেছিলেন ওই অশরীরী জীবটা মাসুমের শরীরের ওপর চিহ্ন রেখে গেছে, অর্থাৎ ওটা যেখানেই থাকুক মাসুমকে যেভাবেই হোক খুঁজে পাবে। আর সেই রাতটা ছিল অমাবস্যা, যে রাতে প্রেতাত্মাদের শক্তি চরমে থাকে। সেদিন রাতে মাসুমের বাড়িতে মেজবানি ছিল। অনেক মানুষের হট্টগোল। মাসুম ভেবেছিল সবার মাঝে ও নিরাপদ, কিন্তু রাত 12টা বাজার সাথে সাথে সবকিছু যেন থেমে গেল। কারণ একে একে আমরা সকলেই জানি গ্রামের মানুষ দ্রুত ঘুমায়। তো তখন এমন একটা পরিস্থিতি যে গ্রামের কোনো কুকুরও ডাকছে না, নেই কোনো ঝিঝি পোকার ডাক। হঠাৎ করে মাসুমের ঘরের হ্যারিকেনটা ধপ করে নিভে গেল। অন্ধকারের ভেতর মাসুম অনুভব করলো ওর বিছানার নিচ থেকে কেউ একজন যেন ফিসফিস করে ওর নাম ধরে ডাকছে, এবং এমনভাবে ওকে ডাকছে। এই ডাকটা শুনে মাসুম অনেকটা ভয় পেয়ে গেল এবং তাকে এভাবে ডাকছিল, মাসুম, আমাদের রক্ত শেষ হয়ে গেছে, এবার তোর রক্ত নেব। মাসুম ভয়ে চিৎকার দিয়ে উঠল, কিন্তু দেখলো ওর মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। ওর শরীরে সেই কাঁধের ক্ষতটা যেন আগুনের মতো জ্বলছে। হঠাৎ করে দেখলো ঘরের দেয়াল বেয়ে একটা বিশাল ছায়া নেমে আসছে। ওটা সেই খেজুর গাছের সেই অবয়বটি, তবে এবার তার চেহারা আরও বিকৃত। ওর চোয়ালটা ঝুলে বুক পর্যন্ত নেমে গেছে, আর সেখান থেকে টপ টপ করে কালো রঙের লালা ঝরছে। জিভটা মাসুমের বুকের উপর উঠে বসলো। ওর হাড় জিজিরে আঙুলগুলো মাসুমের গলার কাছে নিয়ে এলো। মাসুম দেখলো ঘরের জানালার বাইরে শত শত লাল চোখ জ্বলছে। পুরো খেজুর বাগান যেন আজ মাসুমের ঘরের উঠোনে চলে এসেছে। সেই মুখহীন মূর্তিটা জানালার কাঁচ ভেঙে যেন হাত ঢোকালো ঘরের ভেতর। কাঁচ ভাঙার কোনো শব্দ হলো না, সবকিছু যেন অলীক একটা স্বপ্নের মতো মনে হচ্ছে মাসুমের কাছে। আর ঠিক যখন জিভটা মাসুমের গলার কাছে ওর লম্বা দাঁতগুলো বসাতে যাবে, তখনই মাসুমের কানে একটা কর্কশ আওয়াজ ভেসে আসলো। ওর মনে হলো ওর মৃত দাদা, যিনি অনেক বছর আগে মারা গেছেন, তিনি ঘরের কোণে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, পাল্লাতে মাসুম, তোর এই তসবিটা ধর। এভাবে চিৎকার দিয়ে ওঠেন মাসুম। শেষে শরীরের সমস্ত শক্তি দিয়ে বালিশের নিচে রাখা তসবিটা হাত দিয়ে টেনে ধরল, এবং সাথে সাথে তীব্র একটা নীল আলোয় ঘরটা ভরে গেল। সেই অশরীরী জীবটা একটা বীভৎস চিৎকার দিয়ে পেছনের দিকে সরিয়ে ছিটকে পড়ে গেল। ওর গা থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। মাসুম দেখলো সেই জীবটার চামড়া পুড়ে খসে পড়ছে এবং ভেতর থেকে বের হচ্ছে কালো কুচকুচে কয়লার মতো কিছু একটা। সকালে বাড়ির লোকজন মাসুমকে উঠতে না দেখে দরজা ভেঙে ঘরে ঢোকে। তারা দেখে মাসুমের ঘরের মেঝেতে পড়ে আছে এবং ওর পুরো ঘর জুড়ে পোড়া চামড়া আর খেজুর রসের সেই আষ্টে গন্ধ ম করছে। জানালার কাছে বিশাল একটা হাতের ছাপ, যেন হাতের ছাপটা এরকম যেন কোনো একটা কালো রঙের, হাতটা যেন পুড়ে গেছে এরকম একটা দাগ হয়ে আছে। রাতুল ভাই সেই রাতের পর মাসুমের গ্রামের খেজুর বাগানটা মাসুমের গ্রামের সেই বাগানটা রাতারাতি শুকিয়ে কাঠ হয়ে যায়। তারা একটা পাতাও আর গজায়নি সেখানে। গ্রামবাসী পরে সেই বাগান কেটে পরিষ্কার করে ফেলেছে। কিন্তু আশ্চর্য কি জানেন, ওই মাটির নিচ থেকে নাকি ডজন খানেক মানুষের কঙ্কল পাওয়া গিয়েছিল, যারা প্রত্যেকের মাথার খুলিতে নাকি ছিদ্র ছিল। ঠিক যেমনটা খেজুরের হাঁড়িতে রস করা হলে রস বের করার জন্য কেউ যদি ঢিল মারে,
সেরকম করে মনে হয় যেন সেই মাথার খুলিগুলো ফুটো করা। মাসুম এখন শহরে থাকে, কিন্তু আজও ঘর অন্ধকার ঘরে থাকতে পারে না। ও বলে মাঝে মাঝে গভীর রাতে ও শুনতে পায় জানালার পাশে কেউ একজন নখ দিয়ে ঘষছে আর বলছে, বাগান শেষ হয়েছে তো কি হয়েছে, তোর ভেতরে তো এখনো আমাদের অস্তিত্ব রয়ে গেছে। রাতুল ভাই, এই ছিল মাসুমের জীবনের অভিশপ্ত ঘটনা। আমরা যা ভাবি যে ভূত প্রেত কেবলই গল্প, মাসুমের কাঁধের সেই 3টি আঙুলের দাগ দেখলে আমাদের ধারণা বদলে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর রাতের বেলা অন্তত খেজুর বাগানের ধার দিয়ে হাঁটার সময় একবার পেছনে তাকিয়ে দেখবেন, কেউ আপনাকে অনুসরণ করছে না তো। আজ যারা ঘটনাটি শুনলেন তারা হয়তো বা ভাবছেন এগুলো সত্যি হতে পারে কিনা, নাকি কেবলই কল্পনা। কিন্তু মনে রাখবেন, আজও গ্রামের অনেক অন্ধকার পথ, অনেক নির্জন বাগান আর অনেক শীতল রাত রয়েছে, যেখানে আজও এমন কিছু বাস করে যাদের আমরা দেখতে পাই না, কিন্তু তারা ঠিকই আমাদের দেখতে পায়। মাসুম হয়তো বেঁচে ফিরেছে, কিন্তু সব মানুষ মাসুমের মতো হয় না। হয়তো আজ রাতেও কোথাও কোনো এক খেজুর বাগানের পাশে কারো পেছনে নিঃশব্দে হেঁটে চলেছে সেই লাল চোখের ছায়া। তাই রাতে সবসময় সাবধানে চলাফেরা করবেন। আর যদি হঠাৎ পেছনে কোনো পচা আষ্টে গন্ধ পান বা কোনো ডাক পান, তাহলে বুঝবেন আপনি আর একা নেই। সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ সাফায়েত হোসেন সীমান্ত, ঘোড়াবান্ধা, চৌরাস্তা বাজার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বেলা উইথ রাতুল, ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যে যেখান থেকে শুনছেন এই মুহূর্তে ভোরবেলা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আপনারা শুনে এলেন সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা, অন্তত এখন পর্যন্ত, কারণ আমরা এখন পর্যন্ত অতিথির কাছে যেতে পারিনি। তো আমাদেরকে এই মেইলটি পাঠিয়েছিলেন সাফায়েত হোসেন সীমান্ত, চৌরাস্তা বাজার থেকে। আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আমরা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছি। রেডিও সারাবেলার একমাত্র ফেসবুক পেজটি খুঁজে পেতে হলে অবশ্যই ফেসবুকে সার্চ বারে গিয়ে লিখতে হবে রেডিও সারাবেলা, তাহলেই পেয়ে যাবেন আমাদের পেজটি, যেখানে অলমোস্ট 73K ফলোয়ার্স রয়েছে। এবং আরেকটি কথা জানতে চাই, আপনি যদি সরাসরি আমাদের স্টুডিওতে এসে আপনার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে চান, আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অতিথির কাছে চলে যাব, এবং তার আগে আমি দেখে নিতে চাই কারা কারা আছেন আমাদের সাথে। এবং আপনি চাইলে ফেসবুকের কমেন্টেও জানাতে পারেন যে আপনি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান কিনা। লিখেছিলেন, দেখতে পাচ্ছি ইমতিয়াজ খান, ওনার খুব একটা ভয় লাগছে না। আবদুল্লাহ সিয়াম লিখেছেন ভূতবেলায় উনি আসতে পাননি। আচ্ছা আচ্ছা, ওনার অনেক কষ্ট হচ্ছে এমনটি জানিয়েছেন। লিখেছিলেন আমাদেরকে আব্দুল আহাদ, উনি সালাম জানিয়েছিলেন, ভাই কেমন আছেন। উনি রওশনবাগ থেকে আমাদেরকে শুনছেন। তো দেখতে পাচ্ছি আরও অনেকেই লিখছেন আপনাদের মতামতগুলো। তো যাই হোক, যেহেতু আমাদের হাতে সময় খুব কম, আমি চলে যেতে চাই অতিথির কাছে। দেখতে পাচ্ছি রিফাত ইসলাম লিখেছিলেন আমাদেরকে, ভাইয়া কেমন আছেন। অনেক ভালো আছি। শিশির ভেজা সকাল ছিলেন আমাদের সাথে। মারুফ হাসান লিখেছিলেন, উনি ছাতিয়ানতলি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। নাজিউর ছিলেন আমাদের সাথে, উনি লিখেছেন অনেকদিন পর যুক্ত হয়েছি। আমাদের সাথে ছিলেন জান্নাত বাপ্পি, ছিলেন আমাদের সাথে মাহিম ইসলাম মুক্ত, ভাইয়া কেমন আছেন লিখেছিলেন আমাদেরকে। ওকে ফাইন। নীল আকাশ, উনি নরসিংদী থেকে যুক্ত হয়েছেন। উনি ভূতপাড়ার ঘটনা শোনেন সবসময়, ওনার অনেক ভয় লাগছে। তানভীর প্রধান লিখেছেন আমাদেরকে। তানভীর প্রধানের মেইল যারা চাচ্ছিলেন, আমরা আগামী এপিসোডে তানভীর প্রধানের একটি ঘটনা পাচ্ছি, এবং ওনার মেইলটি আমার কাছে অলরেডি আছে, আমি ডেফিনেটলি পড়ে শোনাবো আপনাদেরকে। লিখেছিলেন আমাদেরকে জিয়াউর শামস আদনান, উনি লিখেছেন খানকা শরীফ থেকে। সকু মিয়া ছিলেন আমাদের সাথে জগৎ রায় গোপালপুর থেকে। মাহিনুর ইসলাম মারুফ ছিলেন আমাদের সাথে। লিখেছিলেন আমাদেরকে শাহ সুলতান শিহাব, উনি সালাম জানিয়েছিলেন। ওয়ালাইকুম সালাম। এরপর দেখতে পাচ্ছি হাসানুর আহমেদ নিলয় ছিলেন আমাদের সাথে। লিটন কুমার বর্মা লিখেছেন, ভাই কেমন আছেন। সীমান্ত ইসলাম ছিলেন। মাহি ছিলেন আমাদের সাথে পীরগঞ্জ থেকে। এরপর দেখতে পাচ্ছি ইভা ইসলাম লিখেছেন, সাথেই আছি। অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাদের সাথে ছিলেন। ত্রিমোহিনী থেকে ইমতিয়াজ খান ছিলেন আমাদের সাথে। নাজিউর রহমান অন্তর ছিলেন। দেখতে পাচ্ছি সীমান্ত ইসলাম লিখেছেন, রোজার মাসে একটু আচ্ছা ওকে 12টা 1টায় নেওয়া যায় কিনা প্রোগ্রামটা। ওকে, আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমি চলে যেতে চাচ্ছি। আমাদের স্টুডিওতে আছেন একজন স্পেশাল মানুষ, কৃষ্ণ কমল দাদা। আমরা দাদার কাছে সরাসরি চলে যেতে চাই। দাদা কেমন আছেন।
জি রাতুল, আছি মোটামুটি ভালো। তবে একটু ঠান্ডা লেগে গেছে আর কি, হঠাৎ করে দিনে গরম রাতে ঠান্ডা, এই জি। কারণে একটু সর্দি। এবং আমি বাইরে খেয়াল করলাম যে এখনো কিন্তু শীতের কুয়াশা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কুয়াশা তো দেখা যায় এখন হ্যাঁ। পর্যন্ত, রাতে তো একটু ইয়ে লাগে, এবং এই সময়টা কিন্তু একটু জ্বর সর্দি হুম, ঠান্ডা এটাই লেগে যায়। জি, তো তারপরেও আছি মোটামুটি ভালোই। যাক। তো দাদার কাছে আমরা কোন ঘটনা শুনবো আজকে, যেহেতু আমাদের সময় খুবই কম? হ্যাঁ, খবর সময় যেহেতু খুবই কম, অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে 10:30 বেজে গেছে। আমার একটা ঘটনা অবশ্য আছে। আমি এটা অনেক আগের ঘটনা, আমার এটা সম্ভবত 2001-2 সালের দিকের ঘটনা আর কি। আচ্ছা। তখন ছোট, এবং তখন হাই স্কুলে পড়ি। আর বিষয়টা হচ্ছে যে আগেরকার সময় তো এই যে এখনকার যে সময়, এই জমি চাষ হুম, এবং সেচ দেয়া, তো এখন তো সেচ ঘরে ঘরে বিদ্যুৎ চলে গেছে, সেচ দেওয়ার একটা সুযোগ ভালো। হুম, হুম, কিন্তু তখনকার সময় কিন্তু এরকম বিদ্যুৎ ছিল না, ওই মেশিন হুম। ইঞ্জিন, মানে ডিজেল চালিত যে ডিজেল ইঞ্জিনটা, চালিত ইঞ্জিন। সেটা কিন্তু ছিল শ্যালো শ্যালো মেশিন ইঞ্জিন। যাকে বলা হয়, সেটা দিয়ে কিন্তু জমিতে পানি দেওয়া হতো। হুম, হুম, তো আমি আমার মামার একটা অবশ্য ইয়ে ছিল, হুম, মেশিন ছিল। তো আবার আচ্ছা। ওই সময়টা কিন্তু যারা মেশিন ইয়ে ছিল, যাদের ছিল, খুব বেশি ছিল না, কম ছিল, হুম, কিন্তু সেই মেশিনটা চালানোর জন্য একজন ড্রাইভার লাগতো আর কি। হ্যাঁ, একজনকে সবসময় থাকতে তো একজনকে থাকা সবসময়। লাগতো, সবসময় জি। থাকা লাগতো। কে কখন আসে জমিতে পানি নেওয়ার জন্য, তার তেলের মাপ ঠিক আছে কিনা, কখন তার তেল শেষ হলো, হুম, হুম, একটা মাপ ছিল আর কি সেখানে, সেটা দেখে সবকিছু করা লাগতো আর কি। হুম, তো আমি যেহেতু মামার বাড়িতেই ছিলাম ওই সময়টা, তো এখন পরে ওই দায়িত্বটা আমার ঘাড়েই এসে পড়ে আর কি। হুম, আর শুধুমাত্র ওই ড্রাইভার হিসেবেই মানে চালাচ্ছি সেটা নয়, সেখানে কিন্তু কি বলে, রাতেও সেটি পাহারাও দিতে হয়, জি। সেই মেশিন ঘরে থাকতে হয়, হুম, না হলে যে কখন কোন চোর বা কেউ নিয়ে যাবে এটা কিন্তু, হুম, মানে ওই সময় চোরের উপদ্রবও ছিল কিন্তু একটু। ওই আমার একটা মামার মেশিন ছিল, তো এটা ছিল একদম, আর এই মেশিনগুলো জমি, মানে চতুর্দিকে জমি, দোলা যেটাকে বলি, ফাঁকা জায়গা, মাঝখানে একটা ছোট্ট একটু ঘর তুলে সেখানে মেশিনটা রাখা হয়। তো এখন সেটার দেখাশোনার দায়িত্ব আমার ছিল। তো রাত্রে আমরা দুজন থাকতাম অবশ্য, আমি একটু যেহেতু ছোট ছিলাম, আমার সঙ্গে আরেকটা ছেলে থাকতো, দিনে আমি দেখাশোনা করতাম একাই। হুম, তো এই থাকি এইভাবে, থাকার পরে একদিন মানে দুইজনেই আছি সুন্দর, তখন রাত মনে হয় বাজবে 1:30 কি 2টার দিকে আর কি। হুম, হুম, আর তখনকার সময়, এইটার সময় আসা মানে একদম মানুষ গভীর ঘুমে চলে যাওয়া। গ্রামের মানুষ তো এমনিতে 7টা-8টা বাজলেই ঘুমিয়ে পড়ে, কারণ তারা সকালেই আবার ওঠে, ভোরবেলায় ওঠে। তো একদিন আমরা দুজনেই শুয়ে, মানে ঘুমিয়েই পড়ে গেছে আর কি। হুম, হুম, তো হঠাৎ করে মানে ঝড় উঠলে যেমনটা হয়, হুম, হুম। মানে সেরকম, মানে এত শো শো শব্দ করে ঝড় উঠলো। আচ্ছা। এবং আবার ওদিন আবার চাঁদনি রাত ছিল, কিন্তু হুম, হুম। জ্যোৎস্না রাত, মানে পূর্ণিমা রাত ছিল। তো এই পূর্ণিমা রাতে একদিকে অন্ধকার, হুম, আরেকদিকে আবার আলো, আচ্ছা। দুই দিকে দুই রকম। আবার ওই যেদিকে অন্ধকার সেদিকে মানে প্রচন্ড বাতাস, হুম, এবং আমরা যেখানে ছিলাম ঘরটাতে, মেশিন ঘরে, সেই অংশটা ছিল কালো, কিন্তু আচ্ছা। মানে মেঘে একদম ঢেকে ফেলেছে। হুম, হুম, তারপরে হচ্ছে যে ওই অংশটাতে বাতাস এমন জোরে আসছিল, আর তখন তো ওই ঘরগুলো খুব বিল্ডিং বা টিন দিয়ে করা হতো না, এমনিতে পাটখড়ি বা অন্য কোনো ছন দিয়ে করা হতো। তো বাতাস যখন এসে লাগতো, হঠাৎ করে এসে বাতাসটা লাগতো, আর ঘরটা মনে হয় উড়িয়ে যায় এমন উড়ে একটা যায় ভাব। এরকম। হুম, হুম। তো আমরা তো দমকা হাওয়া যেরকম, যেটাকে বলে। দমকা হওয়ার মতো আসলো। তো আমরা তো দুজনেই একদম ভয়ে গুটিসুটি হয়ে আছি। হুম, তো আবার মাঝে মধ্যে দরজাটা খুলি, দেখি যে আসলে কি হচ্ছে। তো দেখি যে আমাদের এই অংশে অন্ধকার, এবং কিছু দূরে একদম আলো, মানে চাঁদের আলো। ও কিন্তু আবার আমার থেকে ছোট ছিল, বয়সে ছোট এবং ইয়েতে ছোট, হুম, মানে ও তো আরো ভয়ে একদম হুম, হুম, অবস্থা ওর খারাপ। তো এখন এই অবস্থায় হুম। কি করব না করব চিন্তা করলাম, মানে এতটা প্রচন্ড এবং আমরা যেখানে ছিলাম হুম, আমাদের পাশে কিন্তু একটা বট গাছ ছিল, আচ্ছা। বট না সরি, পাকুর গাছ। হুম, হুম, এবং পাকুর গাছটাতে মধ্যে বটের গাছও ছিল। হুম, মূলত গাছটা পাকুর গাছ, বড় ছোট থেকে বড় হয়েছে, হুম, তার উপর কিন্তু বট গাছটাকে জড়িয়ে ধরেছে। আমরা যেখানেই দেখি না কেন, কোথাও পাকুর গাছ দেখলে সেখানে বট গাছও পাওয়া যায়, বট পাকুর কিন্তু একসঙ্গে পাশাপাশি থাকে। থাকে।
তো সেই গাছটাতে মানে গাছটার ডাল পালাগুলো বাতাসে এমন ভাবে হেলে পড়তেছে, মনে হচ্ছে যে আমাদের সেই মেশিন ঘরের উপরে পড়বে, এরকম একটা পরিস্থিতি। এদিকে একদিকে বাতাস কিন্তু লাগতেছে গায়ে, মানে ঠান্ডা একদিকে লাগতেছে, আরেকদিকে ভয়, প্রচন্ড বাতাস, আবার একটা টেনশন যে এই বাতাসে সে ঘরটা আমাদের উপর আবার মানে ভেঙে পড়ে কিনা, সেটার একটা ভয়। জি। তারপরে হঠাৎ করে ওই আমার সঙ্গে যে ছিল ওই বলতেছে, দাদা এটা কিন্তু আসলে মনে হয় ঝড় নয়, কোনো কিছু নয়। কেন? কয়টা ভূত, সম্ভবত ভূতের কোনো আমাদেরকে ইয়ে করতেছে। কারণ একদিকে আমাদের দিকে অন্ধকার, প্রচন্ড বাতাস, অন্যদিকে একদম আলো, কোনো গাছগাছালি একদম দাঁড়িয়ে আছে, কোনো কিছুই হচ্ছে না। শুধুমাত্র ওই জায়গাটাতে, যে জায়গাটাতে হ্যাঁ আমরা যে জায়গাটা আছি ওই জায়গাটাতে এরকম অবস্থা। এবং আমরা যেখানে ছিলাম তার কিছু দূর, কিন্তু দূরে, বেশি দূর না, 100 থেকে 200 গজ দূরে কিন্তু আবার একটা শ্মশানও ছিল আর কি, এবং একটা উঁচু ভিটা ছিল, ওই ভিটাতে শ্মশান আর কি। আগেরকার মানুষ, এখনকার সময় হয়তো শ্মশান ঘাট বা কবরস্থান বাড়ির আশেপাশেই করে, তো আগেরকার সময় আমরা দেখেছি যে এই কবরস্থান বা শ্মশান ঘাটগুলো বাড়ি থেকে একটু দূরে করা হতো। তো এখন সেটি অবশ্য নাই, এখন কাছাকাছি করা হয়। তো মানে সেই আমাকে বলতেছে যে ওই যে শ্মশান ঘাটে, এখানে তো কিছুদিন আগে একজন মানুষকে পুরানো হয়েছিল আর কি, সৎকার করা হয়েছিল, তো সেই কারণে হয়তো আমাদেরকে এই অবস্থায় ফেলেছে। এখন আবার আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের বাড়িও একটু দূরে, মানে যদিও আমরা দৌড় দিয়ে যাই তারপরও 7-8 মিনিট লাগবে। তো এখন কি করি না করি, মানে এতটা ভয় ওর আর আমার মধ্যে চলে আসলো। আবার হঠাৎ করে এমন ভাবে বাতাস আসে, মনে হয় যে ঘরটা পরে বাঁকা হয়ে যায়, মনে হয় যে ঘরটা পড়ে গেল বা উড়ে গেল। এখন ওই অবস্থায় ও আমাকে বলতেছে যে কি হবে হবে, কোনো উপায় নেই, আমরা এখান থেকে দৌড় দেব বাড়ি দিকে। এখন চিন্তা ভাবনা করে ঠিক আছে, ওই যে ঘরে তো ছিলাম, ওখানে কাঁথা ছিল আরো কিছু, তা ও একটা কাঁথা গায়ে দিয়েছে, মানে আমি একটা কাঁথা গায়ে দিয়েছি। আচ্ছা, মানে ঠান্ডা লাগতেছে প্রচন্ড, দিয়ে এই সময়ের মতো আর কি, এই শেষ দিয়ে যে আবাদ করা হয়, তো এই সময়ের মধ্যে এমন একটা পরিস্থিতি, শেষ পর্যন্ত আমরা বের হলাম, কিন্তু বের হয়ে দরজাটা আমি বন্ধ করলাম, করে তালা দিলাম আর কি। তো কিছুক্ষণের মধ্যে ঘুরে দেখিও নাই, মানে এদিক ওদিক খুঁজতেছি, নাই, কোথায় গেল, অন্ধকার তো দেখা যাচ্ছে না। আমিও তো পড়ে গেলাম বিপদে, কিরে আমরা দুজনে বের হলাম একসঙ্গে, সে নাই, আমি একাই। ওকে আবার ডাকা শুরু করলাম, ওকে ডাক দিচ্ছি, ও আমার সামনে বলতেছে, দাদা আমি তো আপনার সামনে, আপনি দৌড় দেন। আমি দৌড় দিছি, একটা ছোট আইল ছিল, তো ওইটা আইল মানে যাওয়া যায় আর কি। তো আরেকটা ইয়ে ছিল, ওই আইলটার যে সামনে কিছু দূর গিয়ে একটা জমি ছিল নিচু, সেটা কিন্তু আমাদের মনে ছিল না, খেয়াল ছিল না। এখন এমন দৌড় দিলাম সেদিক দিয়ে, সামনে গিয়ে ওই আমি তো মানে দুইজনেই পড়ে গেলাম। জমি যেহেতু নিচু একটা ছিল, ওইটা আবার এমন একটা ইয়ে ছিল, ভাগ্য ভালো যে ওই জমিটাতে তখন পর্যন্ত আবাদ মানে পানি দেয়া হয়নি, কাদা টাদা নেই, শুকনো। কিন্তু সে পড়ে গেল, আমিও পড়ে গেলাম। উঠে তো দেখি ও আর নেই আমার পাশে, একদম নেই। আমি তো ওখানে দাঁড়ায় আসছি যে কি ব্যাপার, কই গেল, আবার ডাকতেছি। ওর নাম হচ্ছে অমল। অমল অমল বলে চিৎকার করতেছি, আর এদিকে বাতাসে তো একদম শোনাও যায় না, সে কোনো কথাই বলে না, মানে নেই। আর প্রথম যখন মেশিন ঘরের কাছে ডাকছিলাম, তখন একবার সে সাড়া দিল, দিয়ে বললো আমি আপনার সামনে আছি। কিন্তু যখন পড়ে গেলাম আইল থেকে নিচু জমিতে, তখন ডাক দেই, কোথাও পাইছি না। আবার যে অন্ধকার বাতাস, তাতে করে। আর ওই সময় তখন আমাদের একটা ভুল ছিল, আমরা টর্চ লাইট আমাদের হাতে ছিল না, ওই যে গ্যাস লাইট আছে না, গ্যাস লাইটে কিন্তু সাইডে একটা ছোট বাতি থাকে, রাইট, একটু টর্চের মতো। তো ওই লাইটটা ছিল আমার কাছে, ছোটটা। তো ছোটটা ওই দিয়ে আর কতটুকু দেখা যাবে, সেটা তো দেখা ভালো করে যাচ্ছিল না। আমি এবার ওকে ডাকতেছি, করতেছি, মানে খুঁজতেছি, কোথায় গেল। আমার তো অবস্থা আমারও খারাপ। ও তো আমাকে বলছে যে ওই যে বট গাছটার ভূত আছে হয়তো, এবং সেই সঙ্গে শ্মশান আছে। মানে এমন একটা পরিস্থিতি আমি তো মানে
ঠান্ডা লাগবে কি শেষে আমাকে গরম লাগা শুরু হলো, এবং আমি ওখানে এদিক ওদিক খুঁজতেছি শুধুমাত্র, আচ্ছা। আর ডাকতেছি, তো কোনো রকমের কোনো সারা শব্দ কিচ্ছুই পাচ্ছি না। হুম হুম। এখন চিন্তা করলাম যে এই অবস্থায়, এই ভয়ের মধ্যে, ঝড়ের মধ্যে না থেকে আমাকে বাড়ি যেতে হবে, ও কোথায় যাক যাক। আচ্ছা আচ্ছা। আমি একেবারে চিন্তা ভাবনা বাদ দিয়ে ওই সোজা দৌড় দিলাম। হুম হুম। দৌড়ে গিয়ে ওই জমিটার পাশেই মূল রাস্তা ছিল, তো হুম। একেবারে রাস্তায় উঠলাম। তো উঠে এবার ওই রাস্তা থেকে মানে রাস্তার অপর পাশে আমাদের বাড়ি আর কি। হুম হুম। তারপরে নেমে গেলাম, কিন্তু বাড়ি পর্যন্ত বাতাস। হুম বাড়িতে যখন গেলাম তখনই একদম একটু পানি পড়া শুরু হলো, বৃষ্টির মতন। হুম হুম। গিয়ে আমার বাড়িতে যারা ছিল তাদের ঘরের, আমি যে ঘরে থাকতাম সেখানে আরো একজন ছিল, তাকে ডাকলাম, সে উঠলো। হুম। ওঠার পরে আমাকে দরজা খুলে দিল, হুম হুম। দেওয়ার পরে ঢুকলাম। হুম তখন পর্যন্ত বাতাস ছিল, তা আমি গিয়ে তাকে বলতেছি যে এই বিষয়ে, হুম হুম। অমল তো চলে আসছে আগে, সে কোথায়? হুম সে বলছে না, সে তো আসে নাই। হুম হুম। আমি তো টেনশনে পড়ে গেলাম যে কি, সে তো আমাকে আগেই চলে আসছে আমার। হুম হুম। এখন মানে বিষয়টা হচ্ছে, ওখানে তাকে বললাম যে আমি তাকে ছেড়ে এসেছি, এটা আর বললাম না, হুম হুম। কারণ আমারও তো একটা ভয় আছে। জি। একদিকে ভয়, আরেকদিকে তো ওকেও ছেড়ে আসছি, এটা একটা টেনশন। হুম হুম হুম। তারপরে কিছুক্ষণ পর আস্তে আস্তে বাতাসটা থেমে গেল, আচ্ছা আচ্ছা। আমরা গল্প করতে যে থেমে গেল, আবার ওই কালো যে ইয়েটা ছিল, অন্ধকার ইয়েটা, সেটাও কেটে গেল, হুম হুম। মানে সাদা হলো। কিছুক্ষণ যখন ওই সাদা হলো, হুম। তখন দেখি ওই মানে অমল আমার সঙ্গে যে ছিল, সে বাড়ির উঠানে পড়ে শুয়ে আছে। আচ্ছা মানে আচ্ছা। সেও চলে আসছে, হুম হুম। আগেই চলে আসছে সম্ভবত, হুম। কিন্তু সে এসে মানে অজ্ঞান হয়ে পড়ে আছে সেখানে। আচ্ছা আচ্ছা। তারপরে তো চিল্লাচিল্লি, সবাইকে ডাকা হলো, ইয়ে করলো, উঠলো, ওকে নিয়ে এসে মাথায় পানি দেওয়া হলো, দিয়েটি কিছুক্ষণ পরে ওই আবার জ্ঞান ফিরে হুম পেল। হুম। জ্ঞান ফিরে পেয়ে আবার বলতেছে আমি এখানে কেন, হুম আমি তো ছিলাম মেশিন ঘরে। হুম। সে আমাকে ভেবে বলতেছে, আচ্ছা আচ্ছা। মানে সবাইকে বলতেছে। কিন্তু এই যে এই পুরো রাস্তায় যে আপনার সঙ্গে আসলো, এত হ্যাঁ, কিছু কিছু হলো, হলো। তারা পড়ে গেল জমিতে, এত কিছু ওনার মনে নেই। মনে নেই, সে বলতে পারছে না, এবং সে বলতেছে আমি তো মেশিন করেছিলাম, আমি কেন বাড়িতে আসলাম, কিভাবে আসলাম? হুম হুম। আমরা তো শুনে অবাক। হুম হুম। তারপরে তো সবাই বলল যে, সবাই একটু আমাদেরকে বলতেছে যে হ্যাঁ ওখানে তো ভূত থাকে, হুম হুম। শ্মশান ঘাট আছে। জি। তো অনেকে অবশ্য রাগও হলো, হ্যাঁ তোমরা ছোট হুম। মানুষ, ওখানে কেন গেছো থাকতে, হুম হুম। এই করতে। তো সেদিন শেষে মানে শেষ রাতের দিকে 4টার দিকে তখন হুম আসছি, পরে মনে হলো যে না, আসলে এই সময়গুলোতে হুম হুম। বাইরে থাকাটা আসলে খুব ইয়ে আর কি, ভয়ের বিষয়। তো হুম হুম। তখন থেকে আর সেভাবে বাইরে থাকা ওইভাবে আর থাকিনি। আচ্ছা আচ্ছা। মাঝে মধ্যে আমি, মামা এবং অন্যরা ওই রাতে গিয়ে শুধুমাত্র মেশিন ঘরটা দেখে আমরা হুম। চলে আসি, কিছু 2 ঘন্টা পর আবার যাই, হুম। এরকম সব করেছিলাম আর কি। তো সেদিনেই মনে হয়েছিল যে আসলে ভূত নাকি অন্য কিছু বলতে পারবো না, তবে হুম। মনে হয়েছিল যে ভূত বলে কিছু ছিল। কিছু ছিল। কারণ জি, হচ্ছে যে আমরা যা দেখলাম যে হুম হুম। বৃষ্টি অন্ধকার আমাদের অংশে, হুম হুম। অন্য সাইডে কোনো নাই। এবং আপনারা যখন বাসায় এসেছেন, বাসায় এসে অনেকের সাথে শেয়ার করেছেন, এবং তারা তো অবশ্যই আপনাদেরকে এনশিওর করেছে যে হ্যাঁ। এদিকে কখনো কোনো এরকম না ঘটনা না, ঘটেনি। ওইটা হুম। ওই রকম কিছু নেই। এবং হ্যাঁ। আমার সঙ্গে যে অমল ছিল, জি। সে তো আবার বলতেছে আমি তো মেশিন করেছিলাম, আমি কেন আবার ঘরে এই হ্যাঁ, আমি বাড়িতে কিভাবে বাসায় বাড়িতে এলাম? আসলাম। জি জি। এটাও একটা কৌতূহল সৃষ্টি হুম, করলো। আর যেহেতু পাশে হুম। কবরস্থান এবং শ্মশান ঘাট ছিল, জি। আর আগেরকার শ্মশান ঘাট মানে হুম। মানুষ তার আশেপাশ আশপাশ দিয়ে দিয়ে যেত না। যেত না, হুম। এমন একটা পরিস্থিতি। মানে সেই এলাকাটা ভুতুড়ে অবস্থায় ছিল। এখন হয়তো বিভিন্ন রকম ইয়ে করে পরিষ্কার মানে পরিচ্ছন্ন থাকে, আজকাল কিন্তু তখনকার মানুষের যেমন বিষয়টা, এই ব্যাপারগুলো এখন আর মানুষ ভয় পায় না। না, এখন আর মানুষ এখন আর মানুষ ভয় ভয় পায় পায় না। না। তো আগেরকার মানুষ সেটা কিন্তু মেনে চলতো বিভিন্ন কিছু, মানে বড়দের কথা মেনে চলতো। মেনে চলতো। জি তো এইটাই আমার জীবনের একটা ঘটনা অবশ্য। জি তো জি। যেহেতু সময় কম, আমরা হয়তো অনেক অন্য অনেক কিছুতে যেতে ধন্যবাদ। পারি। আমরা আমাদের স্টুডিওতে আরেকজন অতিথি আছেন, আমরা তার কাছে খুব ছোট্ট একটা ঘটনা শুনবো।
এবং সেই পর্যন্ত আমি দেখতে চাই কারা কারা আছেন আমাদের সাথে, এবং আমি আপনাদের কথাবার্তাগুলো যেতে চাই না, আমি দেখতে চাই কে কে আছেন, শুধু শুধু নামগুলো বলবো। ছিলেন খন্দকার মেহেদী হাসান মানু আমাদের সাথে, উনি লিখেছেন দেরিতে যুক্ত হয়েছেন। সাকিব হাসান লিখেছিলেন, তারপর লিখেছিলেন আমাদেরকে আহমেদ ভাই, ছিলেন আমাদের সাথে স্বর্ণা জাহান, লিখেছিলেন সৌরভ আকন্দ, এস নিশান ছিলেন আমাদের সাথে সাগর সরকার, উনি লিখেছেন ময়মনসিংহ থেকে। আরও লিখেছিলেন আমাদেরকে রিফাত ইসলাম, লুৎফুল আনোয়ার ভাই চট্টগ্রাম থেকে ছিলেন আমাদের সাথে, মাহফুজ রহমান অন্তর ছিলেন। এবং দাদা যে স্টোরিটা আমাদের সাথে শেয়ার করলেন, এরকমই একটা স্টোরি আমার জানা ছিল। আমি যদিও এখন অতিথি আসার আগ পর্যন্ত আমি আপনাদের সাথে এইটুকু শেয়ার করতে চাই যে এটা একটা মাছ ধরা কেন্দ্রিক ঘটনা ছিল। যে পাশাপাশি দুই প্রতিবেশী ভাই, ওনাদের বয়স আনুমানিক 35 থেকে 40। দেখা যায় যে যদি কখনো বাসার আশেপাশে যদি নদী থাকে বা কোনো বিল থাকে বড়, মাছ ধরার একটা নেশা থেকেই যায় মানুষের। তো এই রকম একটা পরিস্থিতিতে ওনাদের বেশ কিছুদিন কাজ ছিল না, যে কারণে ওনারা অলস সময় পার করছিলেন এবং পরিবারে খাওয়া দাওয়ারও সমস্যা। এই কারণে তারা ডিসাইড করেন যে আজকে রাতের দিকে আপনারা জানেন যে মাছ পাওয়া যায় নদীতে, বিলে। তো আসলে ওনারা মাছ ধরার সিদ্ধান্ত নেন যে আজকে রাতে মাছ ধরবেন। তো যাই হোক, এক ভাই আরেকজনকে বলেন, পাড়া প্রতিবেশী ভাইকে, যে আমাকে ডাক দিও রাত্রেবেলা 11:30 বা 10:30টার আশেপাশে। তো ওই সময়টাতে উনি অপেক্ষা করতে থাকেন। আপনারা জানেন যে গ্রামের দিকে সন্ধ্যের পরেই মানুষজনের ঘুমিয়ে যাওয়ার একটা প্র্যাকটিস থাকে আর কি, মানে অভ্যাস। এটা আসলে আমাদের গ্রামের কি বলে চিরাচরিত রূপ আর কি, যেটাকে আমরা বলি। ওই সময়টাতে বিদ্যুৎ ছিল না ওনাদের অঞ্চলটাতে। তো যাই হোক, উনি অপেক্ষা করতে থাকেন এবং অপেক্ষা করতে করতে একটা সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়েন। তো একটা সময় পর উনি কানে শুনতে পান যে কেউ একজন ওনাকে ডাকছেন, ওনার নাম ধরেই ডাকছেন। তো উনি প্রথম কয়েকবার আসলে আধো ঘুমে ভেবেছিলেন হয়তো বা উনি যাকে আসতে বলেছেন সেই ভাই এসছেন। তো উনি তড়িঘড়ি করে আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছিলেন, জাল এবং মাছ রাখার যে গ্রামের ভাষায় যেটাকে খলাই বা এরকম কিছু একটা বলে, সেটা রেডি করে রেখেছিলেন। তো উনি একবার ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো নিয়ে বের হন বাসা থেকে, এবং ওনাদের ঘরে হ্যারিকেন জ্বালানো ছিল, এবং হ্যারিকেনের আলোটা খুবই হালকা করে জ্বালানো ছিল। আপনারা অনেকেই জানেন যে হ্যারিকেন মানুষজন নাকি কখনো অফ করতো না, একেবারে খুব মৃদু আলোতে জ্বালিয়ে রাখতো। তো এরকম করে জ্বালানো ছিল। উনি একটু আলোটা বাড়িয়ে ওনার জিনিসপত্রগুলো নিয়ে আবার আলো কমিয়ে বের হয়ে চলে গেলেন। কিন্তু ওনার স্ত্রী ছিলেন, সন্তানেরা ছিলেন, কেউ টের পাননি যে উনি ঘর থেকে বেরিয়ে গেছেন, অথবা উনি ভেবেছিলেন যে ওনাদের ঘুম নষ্ট হবে জন্য কাউকে ডাকেননি। তো উনি বের হলেন রুম থেকে। বের হওয়ার পর বাসার উঠানে গেলেন, গিয়ে দেখেন যে ওই লোক একটা অবয়বের মতো দেখা যাচ্ছে, ওনার হাতেও ভারী কিছু দেখা যাচ্ছে, যে মনে হচ্ছে যে উনিও জাল নিয়েছেন এবং মাছ রাখার যে থলে সেগুলো নিয়েছেন। তো উনি বলছেন, ভাই এসছো? তো যাই হোক বিভিন্ন কথা বলছেন, ওনার দিক থেকে খুব একটা আনসার আসছে না। তো যাই হোক দুজনে হাঁটা শুরু করলেন, এবং ইনি প্রথম দিকে একসঙ্গেই হাঁটলেন, কিন্তু হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে যে ওনাকে যিনি ডাকতে এসেছিলেন উনি একটু দ্রুত হাঁটছেন। তো হাঁটতে হাঁটতে একটা সময় যাচ্ছেন উনি, তো উনি এত হাঁটছেন কিন্তু ওই লোকটার ধরা উনি পাচ্ছেন না, বা ওনার কাছাকাছি যেতে পারছেন না। তো এমন সময় ওনারা যে জায়গাটাতে মাছ ধরতে যাবেন সেই বিলের কাছাকাছি আসেন। এবং আপনাদেরকে বলে রাখি, সেই বিলটাতে পানি খুব একটা বেশি ছিল না, মানে মোটামুটি সবচেয়ে যদি বেশি পানিও হয় তখন কোমর পর্যন্ত পানি হয়। এবং ওনারা যে টাইমটাতে মাছ ধরতে গিয়েছিলেন তখন হাঁটু জল থেকে একটু ওপরে ছিল পানির পরিমাণটা। তো এই জন্য ঘাটে বাঁধা, যে দেখবেন অনেকেই বিলে মাছ ধরার জন্য নৌকা রাখেন এবং যে ভেলা টাইপের কিছু জিনিস থাকে, ওনারা ভাবলেন যে যেহেতু পানি অল্প, আমরা জাল নিয়ে এসেছি এবং বিলের মাঝামাঝি একটা জায়গা আছে যেখানে বেশ পরিষ্কার, গাছপালা অনেক কম, মানে বিলে যেসব গাছপালা হয় আর কি সেসব গাছপালা কম। তো ওনারা সিদ্ধান্ত নেন ওখানে গিয়ে জাল এবং জাল দিয়েই মাছ ধরবেন। তো এই জন্য ওনার ওই ভাইটি ওনার সামনে সামনে যিনি এসেছিলেন, উনি সোজা এসে ওনাকে কিছু না বলে উনি একা একা পানির মধ্যে দিয়ে যাওয়া শুরু করেছেন। উনি ভেবেছেন হয়তো বা ডাকাডাকি করলে বা উনি যদি জোরে আমি যেতে চাই সেই সময় পানি নড়বে, মাছ দূরে চলে যাবে, এই জন্য হয়তো বা উনি ডাকেনি। উনি পেছনে যিনি ছিলেন উনি এমনটি ভেবেছেন, এবং এরকম ভাবতে ভাবতে ওনার পিছে পিছে যাচ্ছেন এবং যাচ্ছেন একটা সময় পর উনি ওই ব্যক্তিটাকে হারিয়ে ফেলেন। ওনার সামনে যে লোকটি ছিলেন ওনাকে হারিয়ে ফেলেন। তো যাই হোক উনি কয়েকবার আস্তে আস্তে ডাকলেন ওনার নাম ধরে, যে ভাই কোথায় তুমি? তো উনি ভেবেছেন হয়তোবা যেহেতু একটু অন্ধকার হয়তোবা আছে না আশেপাশেই।
তো একটা সময় পর উনি ভাবলেন যে উনি হয়তো ওই সাইডে মাছ ধরছেন এবং আমি এই সাইডে একা একা মাছ ধরি, এমনটি ভেবে উনি মাছ ধরা শুরু করলেন। প্রথমে কয়েকবার উনি জাল নিক্ষেপ করলেন এবং কয়েকটা মাছও পেলেন। তো একটা সময় পর একটা ডাক এলো ওনার কাছে, যেন মনে হচ্ছে যে ওই ভাইটি, ওনার পাড়া প্রতিবেশী ওই ভাইটি ওনাকে ডাকছেন। তো উনি আশেপাশে তাকালেন, কোথাও দেখতে পাচ্ছেন না। তো বিলের গভীরে ওই সাইডে দাদা যে শ্মশানের কথা বললেন, এই শ্মশানের কথা শুনে আমার মনে পড়লো যে এই শ্মশানের ওই বিলের ওই পাশের দিকে, মানে পূর্ব দিক থেকে উত্তর দিকে, উত্তর পশ্চিম দিকে একটা শ্মশান মতো জায়গা ছিল। ওখানে শ্মশান মানে লাশ পোড়ানোর পর ওনারা ওখানে ভাসিয়ে দেন আর কি, যে ওই যে অবশিষ্টাংশ যেগুলো থাকে আর কি। তো যাই হোক, ওই অঞ্চলটাতে কোনো নদী ছিল না, এই জন্য আসলে ওই বিলটাতেই ওনারা কাজ করতেন। তো যাই হোক, ওনার আর খেয়াল ছিল না যে ওই সাইডটাতে শ্মশান আছে। উনি যাচ্ছেন কিন্তু তারপর ওনারা দেখা পান না। এমন সময় ওনার সামনে একটা বড় মাছের মতো ওনার পায়ের সাইড দিয়ে যায়। উনি ভাবতে থাকেন কি ব্যাপার, এটা কি গেল। তো একটা সময় পর উনি ভেবেছিলেন হয়তো বা বড় কোনো মাছ, তাই উনি ওনার হাতে থাকা জালটা রেডি করা ছিল, উনি জোরে নিক্ষেপ করেন। তো উনি জালটা যখন ফালান, তো সেই সময় জালটা পানিতে পড়ে এবং ফালানোর পর উনি টান দিচ্ছেন, এত জোরে জোরে টান দিচ্ছেন, কিন্তু সেই জালটি আর উনি ওঠাতে পারছেন না। উনি ভেবেছিলেন হয়তোবা কোনো গাছের সঙ্গে হয়তোবা, মানে যেহেতু নিচে অনেক জঙ্গল টাইপের জায়গা থাকে বিলের মধ্যে, তো যে জন্য উনি আর খুঁজে পাচ্ছিলেন না, যে টেনে আনার চেষ্টা করছিলেন কিন্তু জালটা উঠছিল না সেখান থেকে। তো একটা সময় এসে উনি সিদ্ধান্ত নেন, যেহেতু আপনারা জানেন যে জাল যদি পানিতে আটকে যায় বা ছিঁড়ে যায়, তো তখন হচ্ছে পানির নিচে নেমে হাত দিয়ে তোলার চেষ্টা করা হয়। তো উনি জালটা টানছেন ঠিক আছে, তখন উনি বুঝতে পারছেন যে জালের ভেতর একটা বড় মাছ, পানির মধ্যে তো মাছই থাকে এবং যারা মাছ ধরতে চান তাদের আসলে অন্য কোনো চিন্তা থাকে না। উনি যেহেতু জালের ভেতর থেকে নড়ছে, উনি টান বুঝতে পারছেন হাতে, উনি ভেবেছেন নিশ্চিতভাবে মাছ পড়েছে। এবং যেভাবে মাছটা নড়াচড়া করছে বা ওই বস্তুটা, তো ওনার কাছে মনে হচ্ছিল অনেক বড় একটা মাছ। এই জন্য উনি তড়িঘড়ি করে ওনার হাতে থাকা জালটা একটু ভালো করে হাত থেকে খুলে উনি ওখানেই সেই জালের ভেতর হাত দিয়ে সেই মাছটাকে ধরার চেষ্টা করেন। তো একটা সময় উনি ধীরে ধীরে জালের চারপাশ দিয়ে পা দিয়ে গুজে দেন সেই জালটাকে, যাতে করে মাছটা বেরিয়ে যেতে না পারে। উনি খুঁজছেন, কিন্তু ওই জায়গাটাতে ছোট ছোট জংলি কিছু পানির মধ্যে যে ঘাসগুলো ছিল সেগুলো ছিল, ওনার পায়ে বারবার আটকে যাচ্ছিল। উনি খুব সাবধানতার সঙ্গে একটা সময় কিছু একটা ধরতে পেলেন এবং পানির নিচে উনি যে জিনিসটি দেখলেন, একটা গোল মতো একটা বিষয়, যেটাকে প্রাথমিক অবস্থায় উনি যখন আঙুলের ছোঁয়া পেয়েছিলেন, সেটাকে আঙুল দিয়ে ধরেছিলেন, তখন মনে হয়েছিল একটা বড় মাছ। কিন্তু যখন উনি দুই হাত দিয়ে ধরার চেষ্টা করলেন, তিনি তখন দেখতে পান একটা ছোট বাচ্চার মাথার মতো। উনি এই বিষয়টা দেখে সঙ্গে সঙ্গে সেখান থেকে ছিটকে ওঠেন এবং পানিতে পড়ে যান, এবং পানিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার পা ধরে কেউ একজন টেনে নিচ্ছে এবং পাটাকে এমন জোরে ধরেছে এবং হাতের যে অবয়বটা ওনার কাছে মনে হচ্ছিল, সেটা মনে হচ্ছিল যেন কোনো ছোট বাচ্চার হাত। তো এই বিষয়টা দেখার পর থেকে উনি অনেক ভয় পেয়ে যান এবং চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং হাত পা লাফালাফি শুরু করেন এবং অনেকক্ষণ উনি ধস্তাধস্তি হয় সেখানে। ওনাকে শুধুমাত্র পানির নিচে নিয়ে যাচ্ছে, কাঁধার নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, অনেক চেষ্টা করেন পানি থেকে ওঠার, কিন্তু একটা সময় উনি নিস্তেজ হয়ে যান এবং তারপরে শেষবার উনি একবার জোরে আল্লাহু আকবার বলে চিৎকার দেন এবং ওনার এই চিৎকার শুনে কেউ একজন ওনাকে এসে সেখান থেকে হাত দিয়ে টেনে তোলে এবং সঙ্গে সঙ্গে চারপাশে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এবং তখন উনি দেখেন যে ওনার যে ভাইয়ের সঙ্গে মাছ ধরতে আসার কথা ছিল, সেই ভাইটি ওনার পিছু পিছু মাছ ধরতে এসেছেন এই বিলে এবং উনি এসে তাকে উদ্ধার করেন। যাই হোক, যেহেতু সময় অনেক কম, আমি অল্প শর্টকাটে আপনাদেরকে স্টোরিটা বললাম। ওই লোকটি যখন রাত্রেবেলা ওনাকে ডাকতে যান ওনার বাসায়, ওনার সেই পাড়া প্রতিবেশী ভাই অনেকক্ষণ চিৎকার করেন এবং দরজায় জানালায় উনি নক করেন। তারপর তার স্ত্রী বলেন উনি তো রুমে নেই। তখন উনি ভেবে নেন যে হয়তো বা উনি আগেই মাছ ধরতে এসেছেন, যেহেতু জায়গা আগে থেকে ঠিক করা ছিল অমুক জায়গায় ওনারা মাছ ধরতে যাবেন। এই জন্য উনি এখানে এসে দেখেন যে বিলের ওই মাঝামাঝি অবস্থায়, অর্থাৎ উত্তর পশ্চিম দিকে যে শ্মশানের দিকটাতে, পুরোপুরি শ্মশানের সামনে নয় এবং ওই দিকটার থেকে একটা ধস্তাধস্তির আওয়াজ এবং পানি নড়ার শব্দ হচ্ছে। উনি ভেবেছিলেন হয়তো বা বড় মাছ পেয়েছি, এমন একটা বিষয় থেকে উনি সেদিকে আসেন। তো যাই হোক, এবং উনি গিয়ে তাকে উদ্ধার করেন। তারপর সেখান থেকে ওনারা আর সেদিন রাত্রেবেলা মাছ না ধরে বাসায় ফিরে আসেন। বাসায় ফিরে আসার পর ওই যিনি ওই ছোট বাচ্চা মতন অবয়বটিকে ধরেছিলেন হাত দিয়ে এবং ওনাকে পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, ওনার প্রচণ্ড জ্বর হয়। উনি বেশ কিছুদিন অসুস্থ থাকেন, বলতে গেলে 1 মাসেরও অধিক ওনার চিকিৎসা করা হয়। দিন দিন ওনার চেহারা শুকায় যাচ্ছিল
এবং একটা সময় পর একজন বড় কবিরাজের মাধ্যমে ওনাকে রুকাইয়া করা হয় এবং উনি সুস্থ হয়ে যান। তারপর থেকে উনি আর কখনো মাছ ধরতে যাননি এবং তারপরও মাঝে মধ্যে যেহেতু গ্রামের মানুষ মাছ ধরে না আশেপাশে পুকুরে বা এবং যেহেতু ওনাদের এলাকায় নদী নেই, মাছ ধরার একমাত্র স্থান ছিল সেই বিল, যেতেন, কয়েকজনকে সঙ্গে নিয়ে যেতেন এবং কখনো তিনি একা যাওয়ার চেষ্টা করেননি বা একজনের সঙ্গে উনি আর মাছ ধরতে যাওয়ার চেষ্টা করেননি। তারপরও মাঝে মধ্যে উনি রাত্রেবেলা অনেক সময় ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠেন যে মনে হচ্ছে যে কেউ একজন ওনাকে পানির নিচে টেনে নিয়ে যাচ্ছেন। এবং সেই যে ছোট বাচ্চার হাতের স্পর্শটা ওনার পায়ে লেগেছিল, মানে ওনার কাছে এখনও মনে হয় যে যেভাবে পানির নিচে এমনিতেই তো ঠান্ডা, তারপরও তার কাছে নাকি মনে হয়েছিল সেই পানির যে তাপমাত্রা ছিল তার চেয়ে বেশি নাকি ঠান্ডা ছিল সেই হাতের স্পর্শটি। তো যাই হোক, সেই অবয়বটি কী ছিল বা কোনো মানুষ ছিল না কী ছিল, উনি আজ পর্যন্ত সেটা কোনো উত্তর বের করতে পারেননি। কিন্তু তারপরও যাই হোক, গ্রামের মানুষদের থেকে শোনা যে ওই বিলটাতে নাকি আসনি বা এই টাইপের কিছু একটা বিষয় আছে। তো এইটি ছিল ঘটনা যেটি আমি শুনেছিলাম এক ভাইয়ের থেকে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমার হাতে সময় খুব কম, আমাদের স্টুডিওতে আছেন একজন অতিথি, আমি তার কাছে একটু শুধু যেতে চাই। এবং উনি এর আগেও আমাদের স্টুডিওতে একবার এসেছিলেন। আমরা তার কাছে শুনতে চাই ছোট্ট একটি ঘটনা। উনি একবার আচ্ছা আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, উনি একটা ঘটনা শেয়ার করেছিলেন আমাদেরকে। উনি কোনো এক মাহফিল থেকে ফেরার পথে একটা ঘটনা শেয়ার করেছিলেন এবং ওনার কিছু অংশ বাকি ছিল। উনি যদি স্টুডিওতে আছেন অবশ্য, কিন্তু ওনার গলায় একটু সমস্যা, সারাদিন রোজা রেখে উনি এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে আসতে পারছেন না। তারপরও আমি ওনার সেই স্টোরিটি আপনাদেরকে ছোট করে বলার চেষ্টা করছি। উনি এলাকার কয়েকজনের সঙ্গে, এলাকার যে ওনার ফ্রেন্ড এবং ভাই ব্রাদার যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে একটা জায়গায় মাহফিল শুনতে যান। তো সেখান থেকে ওনার বাসা থেকে কল দেয় যে ওনার বাসায় কোনো এক আত্মীয় এসেছে, যে কারণে আমার হাতে সময় খুব কম, এই জন্য অল্প করে আপনাদেরকে শেয়ার করছি। তো যাই হোক, সেখান থেকে উনি ওনার পাশে যিনি ছিলেন, ওনার আশেপাশে যারা যান একসঙ্গে, তো তাদেরকে বলেন, ভাই আমার একটু বাসায় যেতে হবে, আমার বাসায় আত্মীয় এসছেন এবং কিছু কেনাকাটা করতে হবে, এমার্জেন্সিভাবে বাসায় যেতে হবে। তো যাই হোক, ওনার সেখান থেকে উঠে আসেন এবং আরেকজনকে বলেন যে ভাই যাবেন নাকি বাসায়। তো ওনারা আসার জন্য অপারগতা প্রকাশ করে, ওনারা আসতে চান না। তো একটা সময় পর উনি একা একাই আসার সিদ্ধান্ত নেন। বলে রাখা ভালো, সেই মাহফিল থেকে আসার পথে একটা ঈদগাহ মাঠ পড়ে। সেই ঈদগাহ মাঠের পর কিছু মুচির বাড়ি রয়েছে এবং তারপরেই একটা নির্জন জায়গা, যেখানে আসলে কোনো আশপাশে কোনো বাড়িঘর নেই। তো উনি যখন সেই ঈদগাহ মাঠটার কাছাকাছি আসলেন, সেই মাহফিলটা থেকে আসার পথে ঈদগাহ মাঠে উনি দেখতে পান কিছু ছোট ছোট বাচ্চা খেলাধুলা করছে এবং সাদা পাঞ্জাবি এবং টুপি পরা। তো আসলে চাঁদনি রাত ছিল, তার বড় কুয়াশার রাত ছিল। আসলে কুয়াশার মধ্যে যতই হোক, এখান থেকে যদি আপনি 50 হাত বা 60 হাত দূরে কোনো কিছু দেখতে পাবেন না। তো ওনার কাছে এই কুয়াশার মধ্যে উনি রাস্তা দেখতে পাচ্ছেন না, অথচ ঈদগাহ মাঠের মধ্যে ওনার কাছে মনে হচ্ছিল যেন কিছু বাচ্চা খেলাধুলা করছে এবং সেই বাচ্চাগুলোকে উনি দেখে ভেবেছিলেন, প্রথম অবস্থায় খুব একটা ভয় পাননি এবং উনি ভেবেছিলেন হয়তো বা মাহফিল থেকে ফেরার পথে মাদ্রাসার কোনো বাচ্চা হবে, ওনারা খেলাধুলা করছেন। তো যাই হোক, উনি সেই জায়গাটা ক্রস করে আসেন এবং কিছু দূর আসার পরে ওই নির্জন রাস্তায় আসার সময় একটা ব্রিজ পড়ে, যে ফাঁকা রাস্তাটি বলেছিলাম, মুচির বাড়ি ক্রস করে একটা ফাঁকা নির্জন রাস্তা এবং রাস্তার মাঝখানে একটা ব্রিজ মতন জায়গা আছে। সেই ব্রিজের মধ্যে উনি দূর থেকে দেখতে পান, যদিও আপনারা সকলেই জানেন কুয়াশার মধ্যে সামনে কিছুই দেখা যায় না, যতই চাঁদনি রাত হোক বা টর্চ আপনি মারুন, দেখা যায় না। তো দূর থেকে ওনার কাছে মনে হচ্ছে যে সেই ব্রিজটা দেখা যাচ্ছে এবং কিছু একটা চকচক করছে। উনি যখনই ব্রিজটার কাছাকাছি আসেন এবং সেখানে তিনি এসে দেখেন যে কিছু ওই যে ব্রিজে, অর্থাৎ না, ঈদগাহ মাঠে যে বাচ্চাগুলোকে দেখেছিলেন সেরকম কয়েকটি বাচ্চা মনে হয় যে দাঁড়িয়ে আছে, নড়াচড়া করছে। তো এই দৃশ্যটি দেখে উনি আর সেখান থেকে নড়াচড়া করতে পারেন না এবং অনেকক্ষণ সেখানে ভয় পান। এমন না যে ওনাকে হয়তোবা কেউ ডাক দিয়েছে বা পেছন থেকে ওনাকে ডিস্টার্ব করছে বা ওনার ঘাড়ে হাত দিয়েছে, এমন কিছুই নয়। উনি সেই দৃশ্যটা দেখে উনি আসলে কি যেন কাজ করেছে ওনার মনের মধ্যে, উনি আর সামনে এগোতে পারছেন না এবং আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র ওই ব্রিজের ওপরে, এবং ব্রিজটাও স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু ব্রিজ যেহেতু রাস্তা থেকে কিছুটা উঁচু হয়, তাই উনি বুঝতে পারেন যে ওখানে কিছু একটা আছে। ব্রিজ যদি না দেখা যায় তাহলে অবশ্যই ব্রিজে কি আছে কি না আছে
সেটা বোঝার কথা নয়। তো এই দৃশ্যটা দেখে উনি সেখান থেকে একটু ফ্রিজ হয়ে যান, ওখান থেকে নড়াচড়া করতে পান না। তো অনেকক্ষণ নাকি উনি ওখানে দাঁড়িয়েছিলেন, মানে বোবায় ধরার মতো হয়ে যায়, যেন উনি কথা বলতে পারছেন না, কিছু করতে পারছেন না। তো একটা সময় পর উনি অপেক্ষা করতে করতে একটা সময় অনেকক্ষণ পার হয়ে যায় এবং পেছন থেকে যেসব মানুষজন, মাহফিল শেষ হয়ে যায় ফজরের আগ মুহূর্ত পর্যন্ত। এখন তো মাহফিল অনেক দ্রুত শেষ হয়ে যায় 12টা-1টার মধ্যেই, কিন্তু ওই সময়টাতে বা আগের ঘটনা এটা, সেই সময়টাতে দেখা যায় যে ফজরের আজান দিয়ে দেয়, তারপর মাহফিল শেষ হয় না। সেই ফজরের আজানের আগ মুহূর্তে সেই মাহফিল শেষ হয় এবং ওই মুহূর্তে তারা মানে কিছু মানুষ একে একে আসতে থাকেন এবং জটলা করে 4-5 জন একসঙ্গে করে। তো এসে দেখেন যে এই লোকটি সেখানে দাঁড়িয়ে আছেন, যার ঘটনা বলছি, এবং উনি কথা বলতে পারছেন না এবং ওনাকে অনেকক্ষণ দূর থেকে ডাক দেওয়া হয় যে ভাই কে দাঁড়িয়ে আছেন, কে দাঁড়িয়ে। ওনারাও একটু মানে যেহেতু স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, আপনি যদি কোনো একটা রাস্তায় দেখেন যে কয়েকজন মিলে যাচ্ছেন কিন্তু একটা মানুষ স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে, সোজা হয়ে কোনো নড়াচড়া নেই, আপনার সেই মুহূর্তে যে কেউ ভয় পেয়ে যাবে। ওনারাও একটু ধীরে ধীরে হাঁটছেন যে এবং বোঝার চেষ্টা করছেন এবং জোরে কয়েকবার চিৎকার করেছেন যে কে কে ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো উত্তর নেই। তো তারপর যাই হোক আরও কয়েকজন পেছন থেকে আসে এবং সেই মুহূর্তে ওনারা সকলে সাহস করে যান এবং গিয়ে দেখেন যে ওনাদের এলাকারই অর্থাৎ ওনাদের পাশের এলাকার ইনি, ওনার যে বন্ধুরা ওনারা এখনও আসেনি, আশেপাশের যে ভাই, কিন্তু এনারা অন্য পাড়ার, ওনাদের গ্রাম ক্রস করে যেতে হয়। তো ওনারা দেখে যে এটা তো অমুকের ছেলে, তারপর ওনাকে ধাক্কা দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে ওনার মনে হয় যে জ্ঞান ফিরে আসে। এতক্ষণ কি হয়েছে ওনার কোনো খেয়াল নেই এবং ওই মানুষগুলোর ধাক্কা পাওয়ার সঙ্গে সঙ্গে উনি অজ্ঞান হয়ে যান। তারপর সেই লোকজন, আর মাত্র 2-3 মিনিট আছে, এই জন্য আমি দ্রুত বলছি, তারপর তারা তাকে ধরাধরি করে সবাই তার বাসায় নিয়ে আসেন এবং তারপরে তাকে জিজ্ঞেস করা হয় পরদিন সকালে। ওনারা সেদিন তাকে বাসায় রেখে চলে যান। তারপর ওনার ফ্যামিলির লোকজন জিজ্ঞেস করেন যে কী হয়েছিল, এবং ওনারাও বিস্তারিত বলতে পারেনি যে ওনার সাথে কী কী ঘটেছে। খুব সিম্পল একটা ঘটনা যদিও। তারপরে যাই হোক এবং সেই মসজিদের ইমাম সাহেব এবং কবিরাজের দ্বারা তাকে রোকেয়া করা হয়, চিকিৎসা করা হয় এবং একটা সময় পর উনি সুস্থ হয়ে যান। তারপর সেই কবিরাজের কাছে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছিল ওনার, এবং একটা সময় পরে উনি বলেন যে আসলে ওই যে ঈদগাহ মাঠে উনি দেখেছিলেন কয়েকটা ছোট বাচ্চাকে, এবং এই দৃশ্যটা দেখার পরে উনি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে সেই বাচ্চাগুলোকে দেখার চেষ্টা করেছিলেন এবং চেনার চেষ্টা করেছিলেন। এই বিষয়টা একজন পছন্দ করেনি, ওটা আসলে জিনদের বাচ্চা ছিল এবং ওনাদের মধ্যে তারা ভেবেছিলেন যে আমাদের খেলাধুলা দেখে ফেলেছে একটা মানুষ, আমরা ওকে একটু ভয় দেখাই, এবং সেই জায়গা থেকে ওনারা একে ভয় দেখানোর জন্য, এনাকে ভয় দেখানোর জন্য সেই ব্রিজে এসে এই কাজটি করেছেন। তো এই ছিল ছোট্ট একটি ঘটনা। উনি অসুস্থ, না হলে আমি আপনাদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসতাম ওনাকে। তো যাই হোক, ওনার পক্ষ থেকে, যেহেতু আমি আগে শুনেছি ওনার থেকে ঘটনাটি, আমি ওনার পক্ষ থেকে স্টোরিটি আপনাদেরকে শেয়ার করে শোনালাম। তো যাই হোক, আপনাদের কার কাছে কেমন লেগেছে, এবং বেশ একটা না দুটি ঘটনা আপনাদেরকে পড়ে শোনালাম বলতে আমি নিজের মতো করে আপনাদেরকে যেভাবে শুনেছি সেভাবে আপনাদেরকে শোনালাম। লিখেছিলেন আমাদেরকে সীমান্ত ইসলাম ভাই, আরও ভয়ানক কিছু বলেন। লিখেছিলেন আমাদেরকে রাজীব সোহাগ, লিখেছিলেন আমাদেরকে ভাইয়া প্রেজেন্টেশন অনেক সুন্দর, থ্যাংক ইউ। জিয়াউস শামস আদনান ছিলেন আমাদের সাথে। সীমান্ত ইসলাম লিখেছিলেন আহমেদ ছিলেন আমাদের সাথে থাকার জন্য উনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আচ্ছা, লিখেছিলেন সাকিব হাসান, লাইভে দেখার থেকে FM এ শুনতে বেশি ভালো লাগে, ভয়ও লাগে। অবশ্যই দেখতে, আপনি যদি কোনো একটা বিষয় দেখেন, যেমন টেলিভিশন যদি হয় কোনো একটা মুভি, সেটা কিন্তু আপনার কখনোই শুনে ভালো লাগবে না, বা কোনো সিরিয়াল বা কোনো নাটক। কিন্তু যদি কোনো স্টোরি বা কোনো গল্প হয়, সেগুলো অবশ্যই চোখ বন্ধ করে শুনতে, বা যেটা মানে কোনো ভিজুয়াল ছাড়া, সেটা অনেক শুনতে বেশি মনোযোগী হয় বা মনের মধ্যে দাগ কাটে। লিখেছিলেন আমাদেরকে খন্দকার মেহেদি হাসান মানু, উনি ঢাকা থেকে আমাদেরকে শুনছেন। লিকশান লিখেছিলেন আমাদেরকে অনেকদিন পর উনি অনলাইনে এসছেন এবং শুনছেন আমাদেরকে। সৌরভ আকন্দ লিখেছেন যে খোলা আকাশের নিচে বসে উনি আমাদেরকে শুনছেন। লুৎফর আরওয়ার ভাই আমাদের সাথে ছিলেন, উনি লিখেছিলেন চট্টগ্রাম থেকে যুক্ত হলাম, কর্মব্যস্ততার কারণে শুনতে পারি না, কিন্তু খুবই মিস করি। আচ্ছা, ভূতবেলায় আসতে চেয়েছেন আবদুল্লাহ সিয়াম, প্রসেসটা ওনাকে জানাতে হবে, উনি এমনটি অনুরোধ করেছেন। আসতে হলে অবশ্যই আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আর এই মুহূর্তে ঘড়িতে দেখতে পাচ্ছি আমাদের সময় একেবারে শেষ মুহূর্তে, আমাদের চলে যেতে হবে। আমরা আবারও আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টা
45 মিনিটে আপনাদের মাঝে ফিরে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আরেকটি বিষয় বলতে চাই, আপনি যদি আপনাদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদেরকে মেইল পাঠাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHTT.SARABEL@gmail.com। আর আপনি যদি সরাসরি স্টুডিওতে আসতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে এই নাম্বারে 01713484465। তো এই পর্যন্ত যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এবং আগামী বৃহস্পতিবার আপনাদের ভালোবাসা নিয়ে ফিরতে চাই। রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। রমজান মুবারক। আসসালামু আলাইকুম। with রাতুল। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন, এই মুহূর্তে রেডিও সারাবেলা 98.8 FM শুরু হয়ে গেল ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলার সাথে আছে রাতুল এবং আজকের অতিথিরা। তো যাই হোক, খুব বেশি কথা বাড়াতে চাই না। যারা যারা যুক্ত হচ্ছেন, এই মুহূর্তে আমরা আছি আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM এর পাশাপাশি আমাদের রেডিও সারাবেলার একমাত্র ফেসবুক পেজ থেকে লাইভে। আপনারা লাইভে যুক্ত হতে পারেন এবং জানাতে পারেন আপনাদের মতামতগুলো, কে কোথায় থেকে যুক্ত হয়েছেন, আপনাদের কার সাথে কোনো ঘটনা আছে কিনা কারো জীবনে, সেসব বিষয় আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং আপনাদের যদি আশেপাশের কেউ ভয় পেয়ে থাকে, অথবা আপনার জীবনে এমন কোনো ঘটনা থেকে থাকে যেটিতে আপনি অনেক ভয় পেয়েছেন, সেসব ঘটনা আমাদের মাধ্যমে আপনি শ্রোতাদের কাছে তুলে ধরতে পারেন। এবং আমি নিয়মকানুনগুলোতে চলে যেতে চাই। আপনি যদি আপনার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে চান, আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বারে। নম্বরটি হচ্ছে 01713484465। আর এছাড়া আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। তো এই মুহূর্তে আমি আর কথা বাড়াতে চাই না, আমি চলে যেতে চাই আমার হাতে থাকা একটি মেইলে, যেটি আমাদেরকে পাঠিয়েছেন ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার থেকে সাফায়েত হোসেন সীমান্ত। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। প্রিয় রাতুল ভাই, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাকে যে ঘটনাটা বলতে চাচ্ছি, সেটা কোনো বানানো ভৌতিক গল্প নয়। এটা আমার নিজের দেখা না হলেও আমার খুব কাছের এক বন্ধুর জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতা। আমরা অনেকেই ভাবি ভূত, অশরীরী এসব কেবলই কল্পনা, কিন্তু কিছু কিছু রাত, কিছু কিছু জায়গা আর কিছু কিছু অভিশপ্ত মুহূর্ত আছে যেগুলো মানুষের বিশ্বাস বদলে দিতে যথেষ্ট। গ্রাম বাংলার নির্জন খেজুর বাগান, কনকনে শীতের কুয়াশা আর অমাবস্যার অন্ধকারে ঘটে যাওয়া এমন এক ঘটনা যার দাগ আজও আমার বন্ধুর শরীরে লেগে রয়েছে। রাতুল ভাই, আজ যে গল্পটা শুনবেন সেটা শুধু ভয়ের গল্প নয়, এটা এক অভিশপ্ত চিহ্নের গল্প। আর এমন এক মানুষের গল্প যাকে তারা আজও ছেড়ে দেয়নি। তাহলে চলুন শুনি সেই ঘটনা। রাতুল ভাই আমার খুব কাছের বন্ধু মাসুমের থেকে শোনা এই ঘটনাটি। মাসুম খুব একটা গল্প বানিয়ে বলার ছেলে না, কিন্তু সেদিন ও যখন আমাকে ঘটনাটা বলছিল, ওর চোখে মুখে স্পষ্ট আতঙ্ক দেখেছি। ওর গলার স্বর ছিল কাঁপা। এবং এই গ্রাম বাংলার শীতের মধ্যে যে সেই অভিজ্ঞতাগুলো কতটা ভয়াবহ হতে পারে, মাসুমের এই গল্পটা না শুনলে বিশ্বাস করা কঠিন। ঘটনাটা মাসুমদের গ্রামের। মাসুম তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে গ্রামের বাড়িতে অবসরে ছিল। ওদের গ্রামটা ছিল একটু সাইডে এবং গ্রামের একটা সীমানায় ছিল একটা খেজুর বাগান। এলাকাটা দিনের বেলাতে বেশ ছমছমে, আর সূর্যে ডুবলে তো আর কথাই নেই, ওদিকে কেউ ভুলেও হাঁটে না। কিন্তু সেদিন রাতে মাসুমের এক আত্মীয়ের শরীর খুব খারাপ হওয়াতে ওকে ঔষধ আনতে পাশের গ্রামে যেতে হয়েছিল। ফিরতে ফিরতে রাত তখন 11:30। শীতের রাত, চারিদিকে কুয়াশা, মাথার ওপরে থাকা চাঁদের আলোটাও কেমন যেন ঘোলাটে দেখাচ্ছিল। মাসুম তখন সাইকেল চালিয়ে ফিরছিল। ও যখন সেই বড় খেজুর বাগানটার কাছে পৌঁছালো,
তখন হঠাৎই ওর নাকে একটা তীব্র গন্ধ ভেসে এলো। পচা কোনো মাংসের গন্ধ নয়, বরং কাঁচা খেজুরের রস, আর সাথে কেমন একটা বিটকে আষ্টে গন্ধ। হঠাৎ করেই মাসুমের মনে হলো সাইকেলটা কেমন যেন একটু ভারী মনে হয়ে যাচ্ছে। ও যত প্যাডেল করছে সাইকেল যেন এগোতেই চাচ্ছে না, পেছনের ক্যারিয়ারে যেন কেউ শক্তভাবে চেপে বসে আছে। মাসুম খুব একটা ভীতু ছেলে নয়, বেশ সাহস আছে ওর। ও ভাবলো হয়তোবা চাকা পাংচার হয়ে গেছে, কিন্তু যেই সাইকেল থামিয়ে পেছনের দিকে তাকালো, ওর রক্ত হিম হয়ে যাবার মতো উপক্রম। সে দেখলো সাইকেলের পেছনে কেউ নেই, কিন্তু চাকাটা জ্যাম হয়ে আছে। কোনো এক অদৃশ্য শক্তিতে মনে হয় সেই চাকাটাকে আটকে রেখেছে। এমনিতে তো জায়গাটা খারাপ, তার মধ্যে এমন একটা বিষয়, ও এবার কিছুটা অস্বস্তির মধ্যে পড়ল। এমন সময় শুনতে পেল উপর থেকে একটা অদ্ভুত আওয়াজ। শব্দটা এরকম যেমন চপচপ করছে, কেউ যেন পরম তৃপ্তিতে খেজুরের রস খাচ্ছে। মাসুম সঙ্গে সঙ্গে টর্চের আলোটা জ্বালিয়ে উপরের দিকে ধরল। রাতুল ভাই ও যা দেখলো তা কোনো মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। একটা লম্বা হাড় জিরজিরে শরীর, যার গায়ের চামড়া ঝুলে গেছে, একটা খেজুর গাছের মাথায় হাড়ি থেকে রস পেরে পেরে খাচ্ছে। ওর হাতগুলো মানুষের চেয়ে অনেক গুণ লম্বা ছিল। সবচেয়ে ভয়াবহ ছিল লোকটার চোখ, একদম টকটকে লাল, আগুনের মতো জ্বলছে। মাসুম ভয়ে সেখানে জমে গেল, কিন্তু বিপদ সেখানেই শেষ নয়। সেই সময়টা মাসুমের টর্চের আলো দেখে হঠাৎ রস খাওয়া থামিয়ে ওর দিকে তাকালো সেই বিভৎস অবয়বটি। এরপর একটা পৈশাচিক হাসি দিয়ে গাছ থেকে এক লাফে নিচে নেমে এলো। মাসুমের বর্ণনাতে ওটা যখন মাটিতে নামলো কোনো শব্দ হলো না, কিন্তু চারিদিকের তাপমাত্রা যেমন এক নিমেষে হিমাঙ্কের নিচে নেমে গেল। জিপটা যেন মাসুমের দিকে এগোতে শুরু করলো। মাসুম দেখলো ওর পা দুটো উল্টো দিকে ঘোরানো, এবং সঙ্গে সঙ্গে মাসুম জোরে চিৎকার দেওয়ার চেষ্টা করলো, কিন্তু এত চেষ্টা করছে ওর গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। মনে হচ্ছিল ওর শরীর যেন কেউ পাথর করে দিয়েছে। ওই জিপটা ওর খুব কাছে চলে এলো। ওর নিঃশ্বাসের সেই পচা আষ্টে গন্ধ মাসুমের নাকে আসছিল বারবার। ঠিক তখনই গ্রামের মসজিদ থেকে ফজরের নামাজের আজান ভেসে এলো। আজান শুরু হওয়ার সাথে সাথে সেই ছায়ামূর্তিটা একটা বিকট চিৎকার দিয়ে বনের ভিতর অদৃশ্য হয়ে গেল, এবং যাওয়ার আগে স্থির হয়ে থেমে মাসুমের দিকে তাকিয়েছিল এবং উদ্ভর একটা হাসি দিয়েছিল। সেই হাসি দেখে মাসুম সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরপর সকালে মাসুমকে উদ্ধার করে গ্রামের মানুষজন। তারপর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে ফেরার পর মাসুমের প্রায় 7 দিন প্রচণ্ড জ্বর ছিল। আজও শীতের রাতে খেজুর রসের নাম শুনলে মাসুম শিউরে ওঠে। রাতুল ভাই এই ঘটনার পর মাসুম আর কোনো দিন ওই রাস্তা দিয়ে একা চলেনি। গ্রামের এসব নির্জন জায়গাগুলোতে এবং খেজুর বাগানগুলোতে আজও যে প্রাচীন এবং অতৃপ্ত কোনো একটা বিষয় রয়েছে, যেগুলো আসলে মানুষের কল্পনার অতীত, এবং মাসুমের সেই অভিজ্ঞতা তারই প্রমাণ। রাতুল ভাই আগের দিনের ঘটনাটা তা কেবল শুরু ছিল। মাসুম যখন সুস্থ হয়ে উঠল, ও ভেবেছিল সবকিছু শেষ, কিন্তু আসল বিপদ শুরু হলো তার পরের সপ্তাহ থেকে। ওই ঘটনার পর 7 দিন জ্বরে ভুগেছিল সে। কিন্তু আজব ব্যাপার কি জানেন, মাসুম সুস্থ হওয়ার পর ও একা একা কথা বলতো। একদিন রাতে মাসুমের মা ওর ঘরের পাশ দিয়ে যাচ্ছিল, এবং যাওয়ার সময় আন্টি শুনলেন মাসুম একা একা কথা বলছে। শব্দগুলো ছিল এরকম, আমি আসছি, একটু ধৈর্য ধর। ঘটনাটা আরো ভয়াবহ মোড় নিল যখন গ্রামের চৌকিদার রহমত চাচা একদিন খুব ভোরে মাসুমকে ওই খেজুর বাগানের দিকে হেঁটে যেতে দেখলেন। মাসুমের হাঁটা চলা ছিল স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত, আর ওর চোখগুলো ছিল একদম অদ্ভুত রকমের। রহমত চাচা পেছন থেকে অনেক ডাক দিলেও মাসুম কোনো উত্তর দেয়নি, এবং সে আরও দ্রুত হাঁটা শুরু করলো। সেই ঘটনা গেল। সেদিন রাতে আসল কাণ্ডটা ঘটল। তখন রাত আনুমানিক 1:30। মাসুমের হঠাৎ মনে হলো ওর ঘরের জানালাটা কেউ বাইরে থেকে নখ দিয়ে আঁচড়াচ্ছে। সেরকম একটা খসখস শব্দ হচ্ছে। সেই সাথে আবারও সেই আষ্টে পচা গন্ধটা ওর ঘরের ভেতর ছড়িয়ে পড়ল, যাতে করে নিঃশ্বাস নেয়াই দুষ্কর হয়ে পড়েছে। মাসুম ভয়ে কুঁকড়ে গেল, কিন্তু ওর মনে হচ্ছিল কোন এক অদৃশ্য শক্তি ওকে বিছানা থেকে টেনে নামাচ্ছে। ও তখনই দেখল জানালার কাচের ওপাশে সেই লাল চোখের ছায়ামূর্তিটি দাঁড়িয়ে আছে।
এবারও একা একা নয়, এবং ওর সাথে আরও কয়েকটা ছায়ামূর্তি। সেই দ্বিতীয় মূর্তিটা দেখতে একদম মানুষের মতো, কিন্তু ওর কোনো মুখ নেই, পুরো মুখটাই চামড়া দিয়ে ঢাকা। সেই বীভৎস জীবটা মাসুমকে ইশারায় বাইরে ডাকছে। মাসুম যেন সম্মোহিত হয়ে ঘরের দরজা খুলে বেরিয়ে পড়ল। ওর কোনো হুঁশ ছিল না, ও কি করছে কি না করছে ওর কোনো জ্ঞান নেই। হাঁটতে হাঁটতে আবারও সেই গভীর খেজুর বনের ভেতর চলে গেল। বনের ভেতর গিয়ে দেখলো কয়েকটা গাছের নিচে আগুনের মতো চোখ নিয়ে অনেকগুলো লোক বসে আছে। তারা যেন কোনো একটা উৎসবের জন্য অপেক্ষা করছে। আর ঠিক সেই মুহূর্তেই গ্রামের মসজিদের ইমাম সাহেব ওই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি মাসুমকে ওই অবস্থায় দেখে তিনি বুঝতে পারেন কোনো একটা বড় ধরনের অশুভ শক্তি মাসুমকে গ্রাস করেছে। তিনি সঙ্গে সঙ্গে উচ্চস্বরে সূরা পাঠ করতে শুরু করলেন। ইমাম সাহেবের গলার আওয়াজ পাওয়ার সাথে সাথেই পুরো জঙ্গলটা যেন নিস্তব্ধ হয়ে গেল। সেই ছায়ামূর্তিগুলো একে একে বাতাসে মিলিয়ে যেতে শুরু করলো, কিন্তু যাওয়ার সময় সেই মুখহীন জীবটা মাসুমের কাঁধে একটা নখের আঁচড় দিয়ে গেল। রাতুল ভাই তার পরদিন সকাল থেকে মাসুমকে সেই বনের ভেতর সজ্ঞানহীন অবস্থায় পাওয়া যায়। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো মাসুমের কাঁধে সেই 3টি আঙুলের নখের দাগটা আজও রয়ে গেছে। ওটা কোনো সাধারণ ক্ষত নয়। প্রতি শীতকালে সেই ক্ষতটা আবারও টাটকা হয়ে ওঠে এবং ওখান থেকে একটা আষ্টে গন্ধ বের হয়। মাসুমের বিশ্বাস সেই রাতের অশরীরীগুলো এখনও ওকে খুঁজছে। ওরা আসলে খেজুরের রসের জন্য নয়, ওরা এসেছিল মাসুমকে ওদের দলে নিয়ে যাওয়ার জন্য। আজও শীতের রাত বাড়লে, রাতে কুয়াশা বাড়লে মাসুম ভয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে দেয়, কারণ ও জানে ওই লাল চোখগুলো এখনও অন্ধকারের আড়ালে মাসুমের জন্য অপেক্ষা করছে। মাসুমের কাঁধে সেই নখের দাগটা যে কেবল ক্ষত ছিল না, সেটা বোঝা গেল তার ঠিক 3 দিন পর। গ্রামের কয়েকজন প্রবীণ মানুষ বলেছিলেন ওই অশরীরী জীবটা মাসুমের শরীরের ওপর চিহ্ন রেখে গেছে, অর্থাৎ ওটা যেখানেই থাকুক মাসুমকে যেভাবেই হোক খুঁজে পাবে। আর সেই রাতটা ছিল অমাবস্যা, যে রাতে প্রেতাত্মাদের শক্তি চরমে থাকে। সেদিন রাতে মাসুমের বাড়িতে মেজবানি ছিল, অনেক মানুষের হট্টগোল। মাসুম ভেবেছিল সবার মাঝে ও নিরাপদ, কিন্তু রাত 12টা বাজার সাথে সাথে সবকিছু যেন থেমে গেল। কারণ একে একে আমরা সকলেই জানি গ্রামের মানুষ দ্রুত ঘুমায়। তো তখন এমন একটা পরিস্থিতি যে গ্রামের কোনো কুকুরও ডাকছে না, নেই কোনো ঝিঝি পোকার ডাক। হঠাৎ করে মাসুমের ঘরের হ্যারিকেনটা ধপ করে নিভে গেল। অন্ধকারের ভেতর মাসুম অনুভব করলো ওর বিছানার নিচ থেকে কেউ একজন যেন ফিসফিস করে ওর নাম ধরে ডাকছে, এবং এমনভাবে ওকে ডাকছে, এই ডাকটা শুনে মাসুম অনেকটা ভয় পেয়ে গেল এবং তাকে এইভাবে ডাকছিল, মাসুম, আমাদের রক্ত শেষ হয়ে গেছে, এবার তোর রক্ত নেব। মাসুম ভয়ে চিৎকার দিয়ে উঠল, কিন্তু দেখলো ওর মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। ওর শরীরে সেই কাঁধের ক্ষতটা যেন আগুনের মতো জ্বলছে। হঠাৎ করে দেখলো ঘরের দেয়াল বেয়ে একটা বিশাল ছায়া নেমে আসছে। ওটা সেই খেজুর গাছের সেই অবয়বটি, তবে এবার তার চেহারা আরও বিকৃত। ওর চোয়ালটা ঝুলে বুক পর্যন্ত নেমে গেছে, আর সেখান থেকে টপ টপ করে কালো রঙের লালা ঝরছে। জীবটা মাসুমের বুকের উপর উঠে বসলো। ওর হাড় জিজিরে আঙুলগুলো মাসুমের গলার কাছে নিয়ে এলো। মাসুম দেখলো ঘরের জানালার বাইরে শত শত লাল চোখ জ্বলছে। পুরো খেজুর বাগান যেন আজ মাসুমের ঘরের উঠোনে চলে এসেছে। সেই মুখহীন মূর্তিটা জানালার কাঁচ ভেঙে যেন হাত ঢোকালো ঘরের ভেতর। কাঁচ ভাঙার কোনো শব্দ হলো না, সবকিছু যেন অলীক একটা স্বপ্নের মতো মনে হচ্ছে মাসুমের কাছে। আর ঠিক যখন জীবটা মাসুমের গলার কাছে ওর লম্বা দাঁতগুলো বসাতে যাবে, তখনই মাসুমের কানে একটা কর্কশ আওয়াজ ভেসে আসলো। ওর মনে হলো ওর মৃত দাদা, যিনি অনেক বছর আগে মারা গেছেন, তিনি ঘরের কোণে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, পাল্লাতে মাসুম, তোর এই তসবিটা ধর। এভাবে চিৎকার দিয়ে ওঠেন মাসুম। শেষে শরীরের সমস্ত শক্তি দিয়ে বালিশের নিচে রাখা তসবিটা হাত দিয়ে টেনে ধরল, এবং সাথে সাথে তীব্র একটা নীল আলোয় ঘরটা ভরে গেল। সেই অশরীরী জীবটা একটা বীভৎস চিৎকার দিয়ে পেছনের দিকে সরিয়ে ছিটকে পড়ে গেল। ওর গা থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। মাসুম দেখলো সেই জীবটার চামড়া পুড়ে খসে পড়ছে এবং ভেতর থেকে বের হচ্ছে কালো কুচকুচে কয়লার মতো কিছু একটা। সকালে বাড়ির লোকজন মাসুমকে উঠতে না দেখে দরজা ভেঙে ঘরে ঢোকে।
তারা দেখে মাসুমের ঘরের মেঝেতে পড়ে আছে এবং ওর পুরো ঘর জুড়ে পোড়া চামড়া আর খেজুর রসের সেই আষ্টে গন্ধ মম করছে। জানালার কাছে বিশাল একটা হাতের ছাপ, যেন হাতের ছাপটা এরকম যেন কোনো একটা কালো রঙের, হাতটা যেন পুড়ে গেছে এরকম একটা দাগ হয়ে আছে। রাতুল ভাই সেই রাতের পর মাসুমের গ্রামের খেজুর বাগানটা, মাসুমের গ্রামের সেই বাগানটা রাতারাতি শুকিয়ে কাঠ হয়ে যায়। তারা একটা পাতাও আর গজায়নি সেখানে। গ্রামবাসী পরে সেই বাগান কেটে পরিষ্কার করে ফেলেছে। কিন্তু আশ্চর্য কি জানেন, ওই মাটির নিচ থেকে নাকি ডজন খানেক মানুষের কঙ্কল পাওয়া গিয়েছিল, যারা প্রত্যেকের মাথার খুলিতে নাকি ছিদ্র ছিল। ঠিক যেমনটা খেজুরের হাঁড়িতে রস করা হলে রস বের করার জন্য কেউ যদি ঢিল মারে, সেরকম করে মনে হয় যেন সেই মাথার খুলিগুলো ফুটো করা। মাসুম এখন শহরে থাকে, কিন্তু আজও অন্ধকার ঘরে থাকতে পারে না। ও বলে মাঝে মাঝে গভীর রাতে ও শুনতে পায় জানালার পাশে কেউ একজন নখ দিয়ে ঘষছে আর বলছে, বাগান শেষ হয়েছে তো কি হয়েছে, তোর ভেতরে তো এখনো আমাদের অস্তিত্ব রয়ে গেছে। রাতুল ভাই, এই ছিল মাসুমের জীবনের অভিশপ্ত ঘটনা। আমরা যা ভাবি যে ভূত প্রেত কেবলই গল্প, মাসুমের কাঁধের সেই 3টি আঙুলের দাগ দেখলে আমাদের ধারণা বদলে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর রাতের বেলা অন্তত খেজুর বাগানের ধার দিয়ে হাঁটার সময় একবার পেছনে তাকিয়ে দেখবেন, কেউ আপনাকে অনুসরণ করছে না তো। আর যারা ঘটনাটি শুনলেন তারা হয়তো বা ভাবছেন এগুলো সত্যি হতে পারে কিনা, নাকি কেবলই কল্পনা। কিন্তু মনে রাখবেন, আজও গ্রামের অনেক অন্ধকার পথ, অনেক নির্জন বাগান আর অনেক শীতল রাত রয়েছে, যেখানে আজও এমন কিছু বাস করে যাদের আমরা দেখতে পাই না, কিন্তু তারা ঠিকই আমাদের দেখতে পায়। মাসুম হয়তো বেঁচে ফিরেছে, কিন্তু সব মানুষ মাসুমের মতো হয় না। হয়তো আজ রাতেও কোথাও কোনো এক খেজুর বাগানের পাশে কারো পেছনে নিঃশব্দে হেঁটে চলেছে সেই লাল চোখের ছায়া। তাই রাতে সবসময় সাবধানে চলাফেরা করবেন। আর যদি হঠাৎ পেছনে কোনো পচা আষ্টে গন্ধ পান বা কোনো ডাক পান, তাহলে বুঝবেন আপনি আর একা নেই। সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ সাফায়েত হোসেন সীমান্ত, ঘোড়াবান্ধা, চৌরাস্তা বাজার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যেখান থেকে শুনছেন এই মুহূর্তে ভোরবেলা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আপনারা শুনে এলেন সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা, অন্তত এখন পর্যন্ত, কারণ আমরা এখন পর্যন্ত অতিথির কাছে যেতে পারিনি। তো আমাদেরকে এই মেইলটি পাঠিয়েছিলেন সাফায়েত হোসেন সীমান্ত, চৌরাস্তা বাজার থেকে। আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আমরা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছি। রেডিও সারাবেলার একমাত্র ফেসবুক পেজটি খুঁজে পেতে হলে অবশ্যই ফেসবুকে সার্চ বারে গিয়ে লিখতে হবে রেডিও সারাবেলা, তাহলেই পেয়ে যাবেন আমাদের পেজটি, যেখানে অলমোস্ট 73K ফলোয়ার্স রয়েছে। এবং আরেকটি কথা জানতে চাই, আপনি যদি সরাসরি আমাদের স্টুডিওতে এসে আপনার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে চান, আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অতিথির কাছে চলে যাব, এবং তার আগে আমি দেখে নিতে চাই কারা কারা আছেন আমাদের সাথে। এবং আপনি চাইলে ফেসবুকের কমেন্টেও জানাতে পারেন যে আপনি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান কিনা। লিখেছিলেন, দেখতে পাচ্ছি ইমতিয়াজ খান, ওনার খুব একটা ভয় লাগছে না। আবদুল্লাহ সিয়াম লিখেছেন ভূতবেলায় উনি আসতে পাননি। আচ্ছা, ওনার অনেক কষ্ট হচ্ছে এমনটি জানিয়েছেন। লিখেছিলেন আমাদেরকে আব্দুল আহাদ, উনি সালাম জানিয়েছিলেন, ভাই কেমন আছেন। উনি রওশনবাগ থেকে আমাদেরকে শুনছেন। তো দেখতে পাচ্ছি আরও অনেকেই লিখছেন আপনাদের মতামতগুলো। তো যাই হোক, যেহেতু আমাদের হাতে সময় খুব কম, আমি চলে যেতে চাই অতিথির কাছে। দেখতে পাচ্ছি রিফাত ইসলাম লিখেছিলেন আমাদেরকে, ভাইয়া কেমন আছেন, অনেক ভালো আছি। শিশির ভেজা সকাল ছিলেন আমাদের সাথে। মারুফ হাসান লিখেছিলেন, উনি ছাতিয়ানতলি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। নাজিউর ছিলেন আমাদের সাথে, উনি লিখেছেন অনেকদিন পর যুক্ত হয়েছি। আমাদের সাথে ছিলেন জান্নাত বাপ্পি, ছিলেন আমাদের সাথে মাহিম ইসলাম মুক্ত, ভাইয়া কেমন আছেন লিখেছিলেন আমাদেরকে। ওকে ফাইন।
নীল আকাশ, উনি নরসিংদী থেকে যুক্ত হয়েছেন। উনি ভূতপাড়ার ঘটনা শোনেন সবসময়, ওনার অনেক ভয় লাগছে। তানভীর প্রধান লিখেছেন আমাদেরকে। তানভীর প্রধানের মেইল যারা চাচ্ছিলেন, আমরা আগামী এপিসোডে তানভীর প্রধানের একটি ঘটনা পাচ্ছি এবং ওনার মেইলটি আমার কাছে অলরেডি আছে, আমি ডেফিনেটলি পড়ে শোনাবো আপনাদেরকে। লিখেছিলেন আমাদেরকে জিয়াউর শামস আদনান, উনি লিখেছেন খানকা শরীফ থেকে। সকু মিয়া ছিলেন আমাদের সাথে জগৎ রায় গোপালপুর থেকে। মাহিনুর ইসলাম মারুফ ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন আমাদেরকে শাহ সুলতান শিহাব, উনি সালাম জানিয়েছিলেন। ওয়ালাইকুম সালাম। এরপর দেখতে পাচ্ছি হাসানুর আহমেদ নিলয় ছিলেন আমাদের সাথে। লিটন কুমার বর্মা লিখেছেন ভাই কেমন আছেন। সীমান্ত ইসলাম ছিলেন, মাহি ছিলেন আমাদের সাথে পীরগঞ্জ থেকে। এরপর দেখতে পাচ্ছি ইভা ইসলাম লিখেছেন সাথেই আছি। অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাদের সাথে ছিলেন। ত্রিমোহিনী থেকে ইমতিয়াজ খান ছিলেন আমাদের সাথে। নাজিউর রহমান অন্তর ছিলেন। দেখতে পাচ্ছি সীমান্ত ইসলাম লিখেছেন রোজার মাসে একটু আচ্ছা ওকে 12টা-1টায় নেওয়া যায় কিনা প্রোগ্রামটা। ওকে, আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমি চলে যেতে চাচ্ছি, আমাদের স্টুডিওতে আছেন একজন স্পেশাল মানুষ, কৃষ্ণ কমল দাদা। আমরা দাদার কাছে সরাসরি চলে যেতে চাই। দাদা কেমন আছেন? জি রাতুল, আছি মোটামুটি ভালো। তবে একটু ঠান্ডা লেগে গেছে আর কি, হঠাৎ করে দিনে গরম রাতে ঠান্ডা, এই কারণে একটু সর্দি। এবং আমি বাইরে খেয়াল করলাম যে এখনো কিন্তু শীতের কুয়াশা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কুয়াশা তো দেখা যায় এখন পর্যন্ত, রাতে তো একটু ইয়ে লাগে। এবং এই সময়টা কিন্তু একটু জ্বর সর্দি ঠান্ডা এটাই লেগে যায়। তো তারপরেও আছি মোটামুটি ভালোই। যাক, তো দাদার কাছে আমরা কোন ঘটনা শুনবো আজকে, যেহেতু আমাদের সময় খুবই কম? হ্যাঁ, সময় যেহেতু খুবই কম, অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে 10:30 বেজে গেছে। আমার একটা ঘটনা অবশ্য আছে। আমি এটা অনেক আগের ঘটনা, আমার এটা সম্ভবত 2001-2 সালের দিকের ঘটনা আর কি। আচ্ছা, তখন ছোট এবং তখন হাই স্কুলে পড়ি। আর বিষয়টা হচ্ছে যে আগেরকার সময় তো এই যে এখনকার যে সময় এই জমি চাষ এবং সেচ দেয়া, তো এখন তো সেচ ঘরে ঘরে বিদ্যুৎ চলে গেছে, সেচ দেওয়ার একটা সুযোগ ভালো। কিন্তু তখনকার সময় কিন্তু এরকম বিদ্যুৎ ছিল না, ওই মেশিন ইঞ্জিন মানে ডিজেল চালিত যে ইঞ্জিনটা সেটা কিন্তু ছিল, শ্যালো মেশিন যাকে বলা হয়, সেটা দিয়ে কিন্তু জমিতে পানি দেওয়া হতো। তো আমি আমার মামার একটা অবশ্য ইয়ে ছিল, মেশিন ছিল। আবার ওই সময়টা কিন্তু যারা মেশিন ইয়ে ছিল, যাদের ছিল, খুব বেশি ছিল না, কম ছিল, কিন্তু সেই মেশিনটা চালানোর জন্য একজন ড্রাইভার লাগতো আর কি। হ্যাঁ, সবসময় থাকা লাগতো। কে কখন আসে জমিতে পানি নেওয়ার জন্য, তার তেলের মাপ ঠিক আছে কিনা, কখন তার তেল শেষ হলো, একটা মাপ ছিল আর কি সেখানে, সেটা দেখে সবকিছু করা লাগতো আর কি। তো আমি যেহেতু মামার বাড়িতেই ছিলাম ওই সময়টাতে, এখন পরে ওই দায়িত্বটা আমার ঘাড়েই এসে পড়ে আর কি। আর শুধুমাত্র ওই ড্রাইভার হিসেবেই মানে চালাচ্ছি সেটা নয়, সেখানে কিন্তু কি বলে রাতেও সেটি পাহারাও দিতে হয়, সেই মেশিন ঘরে থাকতে হয়, না হলে যে কখন কোন চোর বা কেউ নিয়ে যাবে এটা কিন্তু মানে ওই সময় চোরের উপদ্রবও ছিল কিন্তু একটু। ওই আমার একটা মামার মেশিন ছিল, এটা ছিল একদম। আর এই মেশিনগুলো জমি মানে চতুর্দিকে জমি, দোলা যেটাকে বলি, ফাঁকা জায়গা, মাঝখানে একটা ছোট্ট একটু ঘর তুলে সেখানে মেশিনটা রাখা হয়। তো এখন সেটার দেখাশোনার দায়িত্ব আমার ছিল। তো রাত্রে আমরা দুজন থাকতাম অবশ্য, আমি একটু যেহেতু ছোট ছিলাম, আমার সঙ্গে আরেকটা ছেলে থাকতো, দিনে আমি দেখাশোনা করতাম একাই। তো থাকি এইভাবে থাকার পরে একদিন মানে দুইজনে আছি সুন্দর, তখন রাত মনে হয় বাজবে 1:30 কি 2টার দিকে আর কি। আর তখনকার সময় এইটার সময় আসা মানে একদম মানুষ গভীর ঘুমে চলে যাওয়া। গ্রামের মানুষ তো এমনিতে 7টা-8টা বাজলেই ঘুমিয়ে পড়ে, কারণ তারা সকালেই আবার ওঠে, ভোরবেলায় ওঠে। তো একদিন আমরা দুজনেই শুয়ে মানে ঘুমিয়েই পড়ে গেছে আর কি। তো হঠাৎ করে মানে ঝড় উঠলে যেমনটা হয়, মানে সেরকম মানে এত শো শো শব্দ করে ঝড় উঠলো। আচ্ছা। এবং আবার ওই দিন আবার চাঁদনি রাত ছিল, কিন্তু জ্যোৎস্না রাত মানে পূর্ণিমা রাত ছিল। তো এই পূর্ণিমা রাতে একদিকে অন্ধকার, আরেকদিকে আবার আলো, দুই দিকে দুই রকম। আবার ওই যেদিকে অন্ধকার সেদিকে মানে প্রচন্ড বাতাস, এবং আমরা যেখানে ছিলাম ঘরটাতে, মেশিন ঘরে, সেই অংশটা ছিল কালো কিন্তু। আচ্ছা, মানে মেঘে একদম ঢেকে ফেলেছে। তারপরে হচ্ছে যে ওই অংশটাতে বাতাস এমন জোরে আসছিল, আর তখন তো ওই ঘরগুলো খুব
বিল্ডিং বা টিন দিয়ে করা হতো না, এমনিতে পাটখড়ি বা অন্য কোনো ছন দিয়ে করা হতো। তো বাতাস যখন এসে লাগতো, হঠাৎ করে এসে বাতাসটা লাগতো, আর ঘরটা মনে হয় উড়িয়ে যায় এমন উড়ে একটা যায় ভাব। এরকম। তো আমরা তো দমকা হাওয়া যেরকম, যেটাকে বলে। দমকা হওয়ার মতো আসলো। তো আমরা তো দুজনেই একদম ভয়ে গুটিসুটি হয়ে আছি। তো আবার মাঝে মধ্যে দরজাটা খুলি, দেখি যে আসলে কি হচ্ছে। তো দেখি যে আমাদের এই অংশে অন্ধকার এবং কিছু দূরে একদম আলো, মানে চাঁদের আলো। ও কিন্তু আবার আমার থেকে ছোট ছিল, বয়সে ছোট এবং ইয়েতে ছোট। মানে ও তো আরো ভয়ে একদম অবস্থা ওর খারাপ। তো এখন এই অবস্থায় কি করব না করব চিন্তা করলাম। মানে এতটা প্রচন্ড এবং আমরা যেখানে ছিলাম আমাদের পাশে কিন্তু একটা বট গাছ ছিল। আচ্ছা। বট না, সরি, পাকুর গাছ। এবং পাকুর গাছটার মধ্যে বটের গাছও ছিল। মূলত গাছটা পাকুর গাছ, বড় ছোট থেকে বড় হয়েছে, তার উপর কিন্তু বট গাছটাকে জড়িয়ে ধরেছে। আমরা যেখানেই দেখি না কেন কোথাও পাকুর গাছ দেখলে সেখানে বট গাছও পাওয়া যায়। বট পাকুর কিন্তু একসাথে থাকে। তো সেই গাছটাতে মানে গাছটার ডাল পালাগুলো বাতাসে এমন ভাবে হেলে পড়তেছে, মনে হচ্ছে যে আমাদের সেই মেশিন ঘরের উপরে পড়বে, এরকম একটা পরিস্থিতি। এদিকে একদিকে বাতাস কিন্তু লাগতেছে গায়ে, মানে ঠান্ডা একদিকে লাগতেছে, আরেকদিকে ভয়, প্রচন্ড বাতাস। আবার একটা টেনশন যে এই বাতাসে সে ঘরটা আমাদের উপর আবার মানে ভেঙে পড়ে কিনা, সেটার একটা ভয়। জি। তারপরে হঠাৎ করে ওই আমার সঙ্গে যে ছিল ওই বলতেছে, দাদা এটা কিন্তু আসলে মনে হয় ঝড় নয়, কোনো কিছুই নয়। কেন? কয়টা ভূত, সম্ভবত ভূতের কোনো আমাদেরকে ইয়ে করতেছে। কারণ একদিকে আমাদের দিকে অন্ধকার, প্রচন্ড বাতাস, অন্যদিকে একদম আলো, কোনো গাছগাছালি একদম দাঁড়িয়ে আছে, কোনো কিছুই হচ্ছে না। শুধুমাত্র ওই জায়গাটাতে, যে জায়গাটাতে হ্যাঁ, আমরা যে জায়গাটা আছি ওই জায়গাটাতে এরকম অবস্থা। এবং আমরা যেখানে ছিলাম তার কিছু দূর, কিন্তু দূরে, বেশি দূর না, 100 থেকে 200 গজ দূরে কিন্তু আবার একটা শ্মশানও ছিল আর কি। এবং একটা উঁচু ভিটা ছিল, ওই ভিটাতে শ্মশান আর কি। আগেরকার মানুষ এখনকার সময় হয়তো শ্মশান ঘাট বা কবরস্থান বাড়ির আশেপাশেই করে। আগেরকার সময় আমরা দেখেছি যে এই কবরস্থান বা শ্মশান ঘাটগুলো বাড়ি থেকে একটু দূরে করা হতো। তো এখন সেটি অবশ্য নাই, এখন কাছাকাছি করা হয়। তো মানে সেই আমাকে বলতেছে যে ওই যে শ্মশান ঘাটে, এখানে তো কিছুদিন আগে একজন মানুষকে পুরানো হয়েছিল আর কি, সৎকার করা হয়েছিল। তো সেই কারণে হয়তো আমাদেরকে এই অবস্থায় ফেলেছে। এখন আবার আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের বাড়িও একটু দূরে, মানে যদিও আমরা দৌড় দিয়ে যাই তারপরও 7-8 মিনিট লাগবে। তো এখন কি করি না করি, মানে এতটা ভয় ওর আর আমার মধ্যে চলে আসলো। আবার হঠাৎ করে এমন ভাবে বাতাস আসে, মনে হয় যে ঘরটা পরে বাঁকা হয়ে যায়, মনে হয় যে ঘরটা পড়ে গেল বা উড়ে গেল। এখন ওই অবস্থায় ও আমাকে বলতেছে যে কি হবে, কোনো উপায় নেই, আমরা এখান থেকে দৌড় দেব বাড়ি দিকে। এখন চিন্তা ভাবনা করে ঠিক আছে, ওই যে ঘরে তো ছিলাম, ওখানে কাঁথা ছিল আরো কিছু, তা ও একটা কাঁথা গায়ে দিয়েছে, মানে আমি একটা কাঁথা গায়ে দিয়েছি। আচ্ছা। মানে ঠান্ডা লাগতেছে প্রচন্ড, দিয়ে এই সময়ের মতো আর কি, এই শেষ দিয়ে যে আবাদ করা হয়, তো এই সময়ের মধ্যে এমন একটা পরিস্থিতি, শেষ পর্যন্ত আমরা বের হলাম, কিন্তু বের হয়ে দরজাটা আমি বন্ধ করলাম, করে তালা দিলাম আর কি। তো কিছুক্ষণের মধ্যে ঘুরে দেখিও নাই, মানে এদিক ওদিক খুঁজতেছি, নাই, কোথায় গেল, অন্ধকার তো দেখা যাচ্ছে না। আমিও তো পড়ে গেলাম বিপদে, কিরে আমরা দুজনে বের হলাম একসঙ্গে, সে নাই, আমি একাই। ওকে আবার ডাকা শুরু করলাম, ওকে ডাক দিচ্ছি, ও আমার সামনে বলতেছে, দাদা আমি তো আপনার সামনে, আপনি দৌড় দেন। আমি দৌড় দিছি, একটা ছোট আইল ছিল, তো ওইটা আইলে মানে যাওয়া যায় আর কি। তো আরেকটা ছিল, ওই আইলটার যে সামনে কিছু দূর গিয়ে একটা জমি ছিল নিচু, সেটা কিন্তু আমাদের মনে ছিল না, খেয়াল ছিল না। এখন এমন দৌড় দিলাম সেদিক দিয়ে, সামনে গিয়ে ওই আমি তো মানে দুইজনেই পড়ে গেলাম। জমি যেহেতু নিচু একটা ছিল, ওইটা আবার এমন একটা ছিল, ভাগ্য ভালো যে ওই জমিটাতে তখন পর্যন্ত আবাদ মানে পানি দেয়া হয়নি, কাদা টাদা নেই, শুকনো। কিন্তু সে পড়ে গেল, আমিও পড়ে গেলাম। উঠে তো দেখি ও আর নেই আমার পাশে, একদম নেই।
আমি তো ওখানে দাঁড়ায় আসছি যে কি ব্যাপার, কই গেল, আবার ডাকতেছি। ওর নাম হচ্ছে অমল। আচ্ছা আচ্ছা। অমল অমল বলে চিৎকার করতেছি আর করতেছি, আর এদিকে বাতাসে তো একদম শোনাও যায় না। হুম, সে কোনো কথাই বলে না, মানে নেই। আর প্রথম যখন মেশিন ঘরের কাছে ডাকছিলাম তখন একবার সে সাড়া দিল, দিয়ে বললো আমি আপনার সামনে। সামনে আছি। কিন্তু যখন পড়ে গেলাম আইল থেকে নিচু জমিতে, হুম হুম তখন ডাক দেই, কোথাও পাইছি না। আবার যে অন্ধকার বাতাস, তাতে করে। আর ওই সময় তখন আমাদের একটা ভুল ছিল, আমরা টর্চ লাইট আমাদের হাতে ছিল না। হুম ওই যে গ্যাস লাইট আছে না, হুম হুম। গ্যাস লাইটে কিন্তু সাইডে একটু ছোট্ট বাতি, ছোট বাতি থাকে, রাইট, একটু টর্চের মতো। টর্চের মতো। তো ওই লাইটটা ছিল আমার কাছে, ছোটটা। হুম 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 তা ছোটটা ওই দিয়ে আর কতটুকু দেখা যাবে, সেটা তো দেখা ভালো করে যাচ্ছিল না। হুম হুম আমি এবার ওকে ডাকতেছি, ইয়ে করতেছি, মানে খুঁজতেছি কোথায় গেল কোথায় গেল। হুম হুম হুম। আমার তো অবস্থা আমারও খারাপ। ও তো আমাকে বলছে যে ওই যে বটগাছটার ভূত আছে হয়তো, এবং সেই সঙ্গে শ্মশান আছে। হুম হুম। মানে এমন একটা পরিস্থিতি আমার, আমি তো মানে ঠান্ডা লাগবে কি, শেষে আমাকে গরম লাগা শুরু হলো, এবং আমি ওখানে এদিক ওদিক খুঁজতেছি শুধুমাত্র, আচ্ছা। আর ডাকতেছি। তো কোনো রকমের কোনো সারা শব্দ কিচ্ছুই পাচ্ছি না। হুম হুম এখন চিন্তা করলাম যে এই অবস্থায়, এই ভয়ের মধ্যে, ঝড়ের মধ্যে না থেকে আমাকে বাড়ি যেতে হবে। ও কোথায় যাক যাক। আচ্ছা আচ্ছা। আমি একেবারে চিন্তা ভাবনা বাদ দিয়ে ওই সোজা দৌড় দিলাম। হুম হুম দৌড়ে গিয়ে ওই জমিটার পাশেই মূল রাস্তা ছিল, তো একেবারে রাস্তায় উঠলাম। তো উঠে আবার ওই রাস্তা থেকে মানে রাস্তার অপর পাশে আমাদের বাড়ি আর কি। হুম হুম তারপরে নেমে গেলাম, কিন্তু বাড়ি পর্যন্ত বাতাস। হুম বাড়িতে যখন গেলাম তখনই একদম একটু পানি পড়া শুরু হলো, বৃষ্টির মতন। হুম হুম গিয়ে আমার বাড়িতে যারা ছিল তাদের ঘরের, আমি যে ঘরে থাকতাম সেখানে আরো একজন ছিল, তাকে ডাকলাম। সে উঠলো। হুম ওঠার পরে আমাকে দরজা খুলে দিল। হুম হুম দেওয়ার পরে ঢুকলাম। হুম তখন পর্যন্ত বাতাস ছিল। তা আমি গিয়ে তাকে বলতেছি যে এই বিষয়ে, হুম অমল তো চলে আসছে আগে, সে কোথায়? হুম সে বলছে না, সে তো আসে নাই। হুম আমি তো টেনশনে পড়ে গেলাম যে কি, সে তো আমাকে আগেই চলে আসছে আমার। হুম হুম এখন মানে বিষয়টা হচ্ছে, ওখানে তাকে বললাম যে আমি তাকে ছেড়ে এসেছি, এটা আর বললাম না, হুম হুম। কারণ আমারও তো একটা ভয় আছে। জি। একদিকে ভয়, আর একদিকে তো ওকেও ছেড়ে আসছি, এটা একটা টেনশন। হুম হুম হুম। তারপরে কিছুক্ষণ পর আস্তে আস্তে বাতাসটা থেমে গেল। আচ্ছা আচ্ছা। আমরা গল্প করতে যে থেমে গেল, আবার ওই কালো যে ইয়েটা ছিল, অন্ধকার ইয়েটা, সেটাও কেটে গেল, হুম হুম মানে সাদা হলো। কিছুক্ষণ যখন ওই সাদা হলো, হুম তখন দেখি ওই মানে অমল আমার সঙ্গে যে ছিল, সে বাড়ির উঠানে পড়ে শুয়ে আছে। আচ্ছা মানে আচ্ছা। সেও চলে আসছে, হুম হুম। আগেই চলে আসছে সম্ভবত, হুম। কিন্তু সে এসে মানে অজ্ঞান হয়ে পড়ে আছে সেখানে। আচ্ছা আচ্ছা। তারপরে তো চিল্লাচিল্লি, সবাইকে ডাকা হলো, ইয়ে করলো, উঠলো। ওকে নিয়ে এসে মাথায় পানি দেওয়া হলো, দিয়েটি কিছুক্ষণ পরে ওই আবার জ্ঞান ফিরে হুম পেল। হুম জ্ঞান ফিরে পেয়ে আবার বলতেছে আমি এখানে কেন, হুম আমি তো ছিলাম মেশিন ঘরে। হুম। সে আমাকে এইভাবে বলতেছে, আচ্ছা আচ্ছা। মানে সবাইকে বলতেছে। কিন্তু এই যে এই পুরো রাস্তায় যে আপনার সঙ্গে আসলো, এত হ্যাঁ, কিছু কিছু হলো, হলো। তারা পড়ে গেল জমিতে, এত কিছু ওনার মনে নেই। মনে নেই, সে বলতে পারছে না। এবং সে বলতেছে আমি তো মেশিন করেছিলাম, আমি কেন বাড়িতে আসলাম, কিভাবে আসলাম? হুম হুম আমরা তো শুনে অবাক। হুম হুম তারপরে তো সবাই বলল যে, সবাই একটু আমাদেরকে বলতেছে যে হ্যাঁ ওখানে তো ভূত থাকে, হুম। শ্মশান ঘাট আছে। জি। তো অনেকে অবশ্য রাগও হলো, হ্যাঁ তোমরা ছোট মানুষ, ওখানে কেন কিছু থাকতে, হুম হুম এই করতে। তো সেদিন শেষে মানে শেষ রাতের দিকে 4টার দিকে তখন আসছি, পরে মনে হলো যে না, আসলে এই সময়গুলোতে হুম হুম বাইরে থাকাটা আসলে খুব ইয়ে আর কি, ভয়ের বিষয়। তো তখন থেকে আর সেভাবে বাইরে থাকা ওইভাবে আর থাকিনি। আচ্ছা আচ্ছা। মাঝে মধ্যে আমি, মামা এবং অন্যরা ওই রাতে গিয়ে শুধুমাত্র মেশিন ঘরটা দেখে আমরা চলে আসি, কিছু 2 ঘন্টা পর আবার যাই, এরকম সব করেছিলাম আর কি। তো সেদিনই মনে হয়েছিল যে আসলে ভূত নাকি অন্য কিছু বলতে পারবো না, তবে মনে হয়েছিল যে ভূত বলে কিছু ছিল। কিছু ছিল। কারণ জি, জি। হচ্ছে যে আমরা যা দেখলাম যে বৃষ্টি অন্ধকার আমাদের অংশে, হুম হুম। অন্য সাইডে কোনো নাই। এবং আপনারা যখন বাসায় এসেছেন, বাসায় এসে অনেকের সাথে শেয়ার করেছেন, এবং তারা তো অবশ্যই আপনাদেরকে এনশিওর করেছে যে এদিকে কখনো কোনো এরকম না ঘটনা না, ঘটেনি। ওইটা ওই রকম কিছু নেই। এবং আমার সঙ্গে যে অমল ছিল, জি। সে তো আবার বলতেছে আমি তো মেশিন করেছিলাম, আমি কেন আবার ঘরে এই হ্যাঁ, আমি বাড়িতে।
কিভাবে বাসায় বাড়িতে এলাম? আসলাম। জি জি এটাও একটা কৌতূহল সৃষ্টি করলো। আর যেহেতু পাশে হুম, কবরস্থান এবং শ্মশান ঘাট ছিল, জি আর আগেরকার শ্মশান ঘাট মানে হুম, মানুষ তার আশেপাশ আশপাশ দিয়ে দিয়ে যেত না। যেত না, হুম, এমন একটা পরিস্থিতি। মানে সেই এলাকাটা ভুতুড়ে অবস্থায় ছিল। এখন হয়তো বিভিন্ন রকম ইয়ে করে পরিষ্কার মানে পরিচ্ছন্ন থাকে, আজকাল কিন্তু তখনকার মানুষের যেমন বিষয়টা, এই ব্যাপারগুলো এখন আর মানুষ ভয় পায় না। না, এখন আর মানুষ এখন আর মানুষ ভয় ভয় পায় পায় না। না, তো আগেরকার মানুষ সেটা কিন্তু মেনে চলতো বিভিন্ন কিছু, মানে বড়দের কথা মেনে চলতো। মেনে চলতো। জি তো এইটাই আমার জীবনের একটা ঘটনা অবশ্য। জি তো জি যেহেতু সময় কম, আমরা হয়তো অনেক অন্য অনেক কিছুতে যেতে ধন্যবাদ। পারি। আমরা আমাদের স্টুডিওতে আরেকজন অতিথি আছেন, আমরা তার কাছে খুব ছোট্ট একটা ঘটনা শুনবো, এবং সেই পর্যন্ত আমি দেখতে চাই কারা কারা আছেন আমাদের সাথে, এবং আমি আপনাদের কথাবার্তাগুলো যেতে চাই না, আমি দেখতে চাই কে কে আছেন, শুধু শুধু নামগুলো বলবো। ছিলেন খন্দকার মেহেদী হাসান মানু আমাদের সাথে, উনি লিখেছেন দেরিতে যুক্ত হয়েছেন। সাকিব হাসান লিখেছিলেন, তারপর লিখেছিলেন আমাদেরকে আহমেদ ভাই, ছিলেন আমাদের সাথে স্বর্ণা জাহান, লিখেছিলেন সৌরভ আকন্দ, এস নিশান ছিলেন আমাদের সাথে সাগর সরকার, উনি লিখেছেন ময়মনসিংহ থেকে। আরও লিখেছিলেন আমাদেরকে রিফাত ইসলাম, লুৎফুল আনোয়ার ভাই চট্টগ্রাম থেকে ছিলেন আমাদের সাথে, মাহফুজ রহমান অন্তর ছিলেন। এবং দাদা যে স্টোরিটা আমাদের সাথে শেয়ার করলেন, এরকমই একটা স্টোরি আমার জানা ছিল। আমি যদিও এখন অতিথি আসার আগ পর্যন্ত আমি আপনাদের সাথে এইটুকু শেয়ার করতে চাই যে এটা একটা মাছ ধরা কেন্দ্রিক ঘটনা ছিল। যে পাশাপাশি দুই প্রতিবেশী ভাই, ওনাদের বয়স আনুমানিক 35 থেকে 40। দেখা যায় যে যদি কখনো বাসার আশেপাশে যদি নদী থাকে বা কোনো বিল থাকে বড়, মাছ ধরার একটা নেশা থেকেই যায় মানুষের। তো এই রকম একটা পরিস্থিতিতে ওনাদের বেশ কিছুদিন কাজ ছিল না, যে কারণে ওনারা অলস সময় পার করছিলেন, এবং পরিবারে খাওয়া দাওয়ারও সমস্যা। এই কারণে তারা ডিসাইড করেন যে আজকে রাতের দিকে আপনারা জানেন যে মাছ পাওয়া যায় নদীতে, বিলে। তো আসলে ওনারা মাছ ধরার সিদ্ধান্ত নেন যে আজকে রাতে মাছ ধরবেন। তো যাই হোক, এক ভাই আরেকজনকে বলেন, পাড়া প্রতিবেশী ভাইকে, যে আমাকে ডাক দিও রাত্রেবেলা 11:30 বা 10:30টার আশেপাশে। তো ওই সময়টাতে উনি অপেক্ষা করতে থাকেন। আপনারা জানেন যে গ্রামের দিকে সন্ধ্যের পরেই মানুষজনের ঘুমিয়ে যাওয়ার একটা প্র্যাকটিস থাকে আর কি, মানে অভ্যাস। এটা আসলে আমাদের গ্রামের কি বলে চিরাচরিত রূপ আর কি, যেটাকে আমরা বলি। ওই সময়টাতে বিদ্যুৎ ছিল না ওনাদের অঞ্চলটাতে। তো যাই হোক, উনি অপেক্ষা করতে থাকেন, এবং অপেক্ষা করতে করতে একটা সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়েন। তো একটা সময় পর উনি কানে শুনতে পান যে কেউ একজন ওনাকে ডাকছেন, ওনার নাম ধরেই ডাকছেন। তো উনি প্রথম কয়েকবার আসলে আধো ঘুমে ভেবেছিলেন হয়তো বা উনি যাকে আসতে বলেছেন সেই ভাই এসছেন। তো উনি তড়িঘড়ি করে আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছিলেন, জাল এবং মাছ রাখার যে গ্রামের ভাষায় যেটাকে খলাই বা এরকম কিছু একটা বলে, সেটা রেডি করে রেখেছিলেন। তো উনি একবার ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো নিয়ে বের হন বাসা থেকে, এবং ওনাদের ঘরে হ্যারিকেন জ্বালানো ছিল, এবং হ্যারিকেনের আলোটা খুবই হালকা করে জ্বালানো ছিল। আপনারা অনেকেই জানেন যে হ্যারিকেন মানুষজন নাকি কখনো অফ করতো না, একেবারে খুব মৃদু আকারে মৃদু আলোতে জ্বালিয়ে রাখতো। তো এরকম করে জ্বালানো ছিল। উনি একটু আলোটা বাড়িয়ে ওনার জিনিসপত্রগুলো নিয়ে আবার আলো কমিয়ে বের হয়ে চলে গেলেন। কিন্তু ওনার স্ত্রী ছিলেন, সন্তানেরা ছিলেন, কেউ টের পাননি যে উনি ঘর থেকে বেরিয়ে গেছেন, অথবা উনি ভেবেছিলেন যে ওনাদের ঘুম নষ্ট হবে জন্য কাউকে ডাকেননি। তো উনি বের হলেন রুম থেকে। বের হওয়ার পর বাসার উঠানে গেলেন, গিয়ে দেখেন যে ওই লোক একটা অবয়বের মতো দেখা যাচ্ছে, ওনার হাতেও ভারী কিছু দেখা যাচ্ছে, যে মনে হচ্ছে যে উনিও জাল নিয়েছেন এবং মাছ রাখার যে থলে সেগুলো নিয়েছেন। তো উনি বলছেন, ভাই এসছো? তো যাই হোক বিভিন্ন কথা বলছেন, ওনার দিক থেকে খুব একটা আনসার আসছে না। তো যাই হোক দুজনে হাঁটা শুরু করলেন, এবং ইনি প্রথম দিকে একসঙ্গেই হাঁটলেন, কিন্তু হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে যে ওনাকে যিনি ডাকতে এসেছিলেন উনি একটু দ্রুত হাঁটছেন। তো হাঁটতে হাঁটতে একটা সময় যাচ্ছেন উনি, তো উনি এত হাঁটছেন কিন্তু ওই লোকটার ধরা উনি পাচ্ছেন না, বা ওনার কাছাকাছি যেতে পারছেন না। তো এমন সময় ওনারা যে জায়গাটা মাছ ধরতে যাবেন সেই বিলের কাছাকাছি আসেন। এবং আপনাদেরকে বলে রাখি, সেই বিলটাতে পানি খুব একটা বেশি ছিল না, মানে মোটামুটি সবচেয়ে যদি বেশি পানিও হয় তখন কোমর পর্যন্ত পানি হয়। এবং ওনারা যে টাইমটাতে মাছ ধরতে গিয়েছিলেন তখন হাঁটু জল থেকে একটু ওপরে ছিল পানির পরিমাণটা। তো এই জন্য ঘাটে বাঁধা, যে দেখবেন অনেকেই বিলে মাছ ধরার জন্য নৌকা রাখেন,
এবং যে ভেলা টাইপের কিছু জিনিস থাকে। ওনারা ভাবলেন যে যেহেতু পানি অল্প, আমরা জাল নিয়ে এসেছি এবং বিলের মাঝামাঝি একটা জায়গা আছে যেখানে বেশ পরিষ্কার, গাছপালা অনেক কম, মানে বিলে যেসব গাছপালা হয় আর কি সেই সব গাছপালা কম। তো ওনারা সিদ্ধান্ত নেন ওখানে গিয়ে জাল এবং জাল দিয়েই মাছ ধরবেন। তো এই জন্য ওনার ওই ভাইটি ওনার সামনে সামনে যিনি এসেছিলেন, উনি সোজা এসে ওনাকে কিছু না বলে উনি একা একা পানির মধ্যে দিয়ে যাওয়া শুরু করেছেন। উনি ভেবেছেন হয়তো বা ডাকাডাকি করলে বা উনি যদি জোরে আমি যেতে চাই সেই সময় পানি নড়বে, মাছ দূরে চলে যাবে, এই জন্য হয়তো বা উনি ডাকেনি। উনি পেছনে যিনি ছিলেন উনি এমনটি ভেবেছেন এবং এরকম ভাবতে ভাবতে ওনার পিছে পিছে যাচ্ছেন এবং যাচ্ছেন একটা সময় পর উনি ওই ব্যক্তিটাকে হারিয়ে ফেলেন। ওনার সামনে যে লোকটি ছিলেন ওনাকে হারিয়ে ফেলেন। তো যাই হোক, উনি কয়েকবার আস্তে আস্তে ডাকলেন ওনার নাম ধরে যে ভাই কোথায় তুমি। তো উনি ভেবেছেন হয়তোবা যেহেতু একটু অন্ধকার হয়তোবা আছেন আশেপাশেই। তো একটা সময় পর উনি ভাবলেন যে উনি হয়তো ওই সাইডে মাছ ধরছেন এবং আমি এই সাইডে একা একা মাছ ধরি, এমনটি ভেবে উনি মাছ ধরা শুরু করলেন। প্রথমে কয়েকবার উনি জাল নিক্ষেপ করলেন এবং কয়েকটা মাছও পেলেন। তো একটা সময় পর একটা ডাক এলো ওনার কাছে, যেন মনে হচ্ছে যে ওই ভাইটি, ওনার পাড়া প্রতিবেশী ওই ভাইটি ওনাকে ডাকছেন। তো উনি আশেপাশে তাকালেন, কোথাও দেখতে পাচ্ছেন না। তো বিলের গভীরে ওই সাইডে দাদা যে শ্মশানের কথা বললেন, এই শ্মশানের কথা শুনে আমার মনে পড়লো যে এই শ্মশানের ওই বিলের ওই পাশের দিকে, মানে পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে একটা শ্মশান মতো জায়গা ছিল। ওখানে শ্মশান মানে লাশ পোড়ানোর পর ওনারা ওখানে ভাসিয়ে দেন আর কি, যে যে অবশিষ্টাংশ যেগুলো থাকে আর কি। তো যাই হোক, ওই অঞ্চলটাতে কোনো নদী ছিল না, এই জন্য আসলে ওই বিলটাতেই ওনারা কাজ করতেন। তো যাই হোক, ওনার খেয়াল ছিল না যে ওই সাইডটাতে শ্মশান আছে। উনি যাচ্ছেন কিন্তু তারপর ওনারা দেখা পান না। এমন সময় ওনার সামনে একটা বড় মাছের মতো ওনার পায়ের সাইড দিয়ে যায়। উনি ভাবতে থাকেন কি ব্যাপার, এটা কি গেল। তো একটা সময় পর উনি ভেবেছিলেন হয়তো বা বড় কোনো মাছ, তাই উনি ওনার হাতে থেকে জালটা রেডি করা ছিল, উনি জোরে নিক্ষেপ করেন। তো উনি জালটা যখন ফালান তো সেই সময় জালটা পানিতে পড়ে এবং ফালানোর পর উনি টান দিচ্ছেন এত জোরে টান দিচ্ছেন, কিন্তু সেই জালটি আর উনি ওঠাতে পারছেন না। উনি ভেবেছিলেন হয়তোবা কোনো গাছের সঙ্গে হয়তোবা, মানে যেহেতু নিচে অনেক জঙ্গল টাইপের জায়গা থাকে বিলের মধ্যে, তো যে জন্য উনি আর খুঁজে পাচ্ছিলেন না, যে টেনে আনার চেষ্টা করছিলেন কিন্তু জালটা উঠছিল না সেখান থেকে। তো একটা সময় এসে উনি সিদ্ধান্ত নেন, যেহেতু আপনারা জানেন যে জাল যদি পানিতে আটকে যায় বা ছিঁড়ে যায় তো তখন হচ্ছে পানির নিচে নেমে হাত দিয়ে তোলার চেষ্টা করা হয়। তো উনি জালটা টানছেন ঠিক আছে, তখন উনি বুঝতে পারছেন যে জালের ভেতর একটা বড় মাছ, পানির মধ্যে তো মাছই থাকে এবং যারা মাছ ধরতে চান তাদের আসলে অন্য কোনো চিন্তা থাকে না। উনি যেহেতু জালের ভেতর থেকে নড়ছে, উনি টান বুঝতে পারছেন হাতে, উনি ভেবেছেন নিশ্চিতভাবে মাছ পড়েছে এবং যেভাবে মাছটা নড়াচড়া করছে বা ওই বস্তুটা, তো ওনার কাছে মনে হচ্ছিল অনেক বড় একটা মাছ। এই জন্য উনি তড়িঘড়ি করে ওনার হাতে থাকা জালটা একটু ভালো করে হাত থেকে খুলে উনি ওখানেই সেই জালের ভেতর হাত দিয়ে সেই মাছটাকে ধরার চেষ্টা করেন। তো একটা সময় উনি ধীরে ধীরে জালের চারপাশ দিয়ে পা দিয়ে গুজে দেন সেই জালটাকে, যাতে করে মাছটা বেরিয়ে যেতে না পারে। উনি খুঁজছেন কিন্তু ওই জায়গাটাতে ছোট ছোট জংলি কিছু পানির মধ্যে যে ঘাসগুলো ছিল সেগুলো ছিল, ওনার পায়ে বারবার আটকে যাচ্ছিল। উনি খুব সাবধানতার সঙ্গে একটা সময় কিছু একটা ধরতে পেলেন এবং পানির নিচে উনি যে জিনিসটি দেখলেন, একটা গোল মতো একটা বিষয়, যেটাকে প্রাথমিক অবস্থায় উনি যখন আঙুলের ছোঁয়া পেয়েছিলেন, সেটাকে আঙুল দিয়ে ধরেছিলেন, তখন মনে হচ্ছিল একটা বড় মাছ। কিন্তু যখন উনি 2 হাত দিয়ে ধরার চেষ্টা করলেন, তিনি তখন দেখতে পান একটা ছোট বাচ্চার মাথার মতো। উনি এই বিষয়টা দেখে সঙ্গে সঙ্গে সেখান থেকে ছিটকে ওঠেন এবং পানিতে পড়ে যান এবং পানিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার পা ধরে কেউ একজন টেনে নিচ্ছে এবং পাটাকে এমন জোরে ধরেছে এবং হাতের যে অবয়বটা ওনার কাছে মনে হচ্ছিল, সেটা মনে হচ্ছিল যেন কোনো ছোট বাচ্চার হাত। তো এই বিষয়টা দেখার পর থেকে উনি অনেক ভয় পেয়ে যান এবং চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং হাত পা লাফালাফি শুরু করেন এবং অনেকক্ষণ উনি ধস্তাধস্তি হয় সেখানে। ওনাকে শুধুমাত্র পানির নিচে নিয়ে যাচ্ছে, কাদার নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, অনেক চেষ্টা করেন পানি থেকে ওঠার, কিন্তু একটা সময় উনি নিস্তেজ হয়ে যান এবং তারপরে শেষবার উনি একবার জোরে আল্লাহু আকবার বলে চিৎকার দেন এবং ওনার এই চিৎকার শুনে কেউ একজন ওনাকে এসে সেখান থেকে হাত দিয়ে টেনে তোলে এবং সঙ্গে সঙ্গে চারপাশে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এবং তখন উনি দেখেন যে ওনার যে ভাইয়ের সঙ্গে মাছ ধরতে আসার কথা ছিল, সেই ভাইটি ওনার পিছু পিছু মাছ ধরতে এসেছেন এই বিলে এবং উনি এসে তাকে উদ্ধার করেন। যাই হোক, যেহেতু
সময় অনেক কম, আমি অল্প শর্টকাটে আপনাদেরকে স্টোরিটা বললাম। ওই লোকটি যখন রাত্রেবেলা ওনাকে ডাকতে যান ওনার বাসায়, ওনার সেই পাড়া প্রতিবেশী ভাই অনেকক্ষণ চিৎকার করেন এবং দরজায় জানালায় উনি নক করেন। তারপর তার স্ত্রী বলেন উনি তো রুমে নেই। তখন উনি ভেবে নেন যে হয়তো বা উনি আগেই মাছ ধরতে এসেছেন, যেহেতু জায়গা আগে থেকে ঠিক করা ছিল অমুক জায়গায় ওনারা মাছ ধরতে যাবেন। এজন্য উনি এখানে এসে দেখেন যে বিলের ওই মাঝামাঝি অবস্থায়, অর্থাৎ উত্তর পশ্চিম দিকে যে শ্মশানের দিকটাতে, পুরোপুরি শ্মশানের সামনে নয়, এবং ওই দিকটার থেকে একটা ধস্তাধস্তির আওয়াজ এবং পানি নড়ার শব্দ হচ্ছে। উনি ভেবেছিলেন হয়তো বা বড় মাছ পেয়েছি, এমন একটা বিষয় থেকে উনি সেদিকে আসেন। তো যাই হোক, এবং উনি গিয়ে তাকে উদ্ধার করেন। তারপর সেখান থেকে ওনারা আর সেদিন রাত্রেবেলা মাছ না ধরে বাসায় ফিরে আসেন। বাসায় ফিরে আসার পর ওই যিনি ওই ছোট বাচ্চা মতন অবয়বটিকে ধরেছিলেন হাত দিয়ে এবং ওনাকে পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, ওনার প্রচণ্ড জ্বর হয়, উনি বেশ কিছুদিন অসুস্থ থাকেন। বলতে গেলে 1 মাসেরও অধিক ওনার চিকিৎসা করা হয়। দিন দিন ওনার চেহারা শুকায় যাচ্ছিল এবং একটা সময় পর একজন বড় কবিরাজের মাধ্যমে ওনাকে রুকাইয়া করা হয় এবং উনি সুস্থ হয়ে যান। তারপর থেকে উনি আর কখনো মাছ ধরতে যাননি এবং তারপরও মাঝে মধ্যে, যেহেতু গ্রামের মানুষ মাছ ধরেন আশেপাশে পুকুরে বা, এবং যেহেতু ওনাদের এলাকায় নদী নেই, মাছ ধরার একমাত্র স্থান ছিল সেই বিল, যেতেন, কয়েকজনকে সঙ্গে নিয়ে যেতেন এবং কখনো তিনি একা যাওয়ার চেষ্টা করেননি বা একজনের সঙ্গে উনি আর মাছ ধরতে যাওয়ার চেষ্টা করেননি। তারপরও মাঝে মধ্যে উনি রাত্রেবেলা অনেক সময় ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠেন যে মনে হচ্ছে যে কেউ একজন ওনাকে পানির নিচে টেনে নিয়ে যাচ্ছেন। এবং সেই যে ছোট বাচ্চার হাতের স্পর্শটা ওনার পায়ে লেগেছিল, মানে ওনার কাছে এখনও মনে হয় যে যেভাবে পানির নিচে এমনিতেই তো ঠান্ডা, তারপরও তার কাছে নাকি মনে হয়েছিল সেই পানির যে তাপমাত্রা ছিল তার চেয়ে বেশি নাকি ঠান্ডা ছিল সেই হাতের স্পর্শটি। তো যাই হোক, সেই অবয়বটি কী ছিল বা কোনো মানুষ ছিল না কী ছিল, উনি আজ পর্যন্ত সেটা কোনো উত্তর বের করতে পারেননি। কিন্তু তারপরও যাই হোক, গ্রামের মানুষদের থেকে শোনা যে ওই বিলটাতে নাকি আসনি বা এই টাইপের কিছু একটা বিষয় আছে। তো এইটি ছিল ঘটনা যেটি আমি শুনেছিলাম এক ভাইয়ের থেকে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমার হাতে সময় খুব কম, আমাদের স্টুডিওতে আছেন একজন অতিথি, আমি তার কাছে একটু শুধু যেতে চাই। এবং উনি এর আগেও আমাদের স্টুডিওতে একবার এসেছিলেন। আমরা তার কাছে শুনতে চাই ছোট্ট একটি ঘটনা। উনি একবার আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, উনি একটা ঘটনা শেয়ার করেছিলেন আমাদেরকে। উনি কোনো এক মাহফিল থেকে ফেরার পথে একটা ঘটনা শেয়ার করেছিলেন এবং ওনার কিছু অংশ বাকি ছিল। উনি যদি স্টুডিওতে আছেন অবশ্য, কিন্তু ওনার গলায় একটু সমস্যা, সারাদিন রোজা রেখে উনি এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে আসতে পারছেন না। তারপরও আমি ওনার সেই স্টোরিটি আপনাদেরকে ছোট করে বলার চেষ্টা করছি। উনি এলাকার কয়েকজনের সঙ্গে, এলাকার যে ওনার ফ্রেন্ড এবং ভাই ব্রাদার যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে একটা জায়গায় মাহফিল শুনতে যান। তো সেখান থেকে ওনার বাসা থেকে কল দেয় যে ওনার বাসায় কোনো এক আত্মীয় এসেছে, যে কারণে আমার হাতে সময় খুব কম, এই জন্য অল্প করে আপনাদেরকে শেয়ার করছি। তো যাই হোক, সেখান থেকে উনি ওনার পাশে যিনি ছিলেন, ওনার আশেপাশে যারা যান একসঙ্গে, তো তাদেরকে বলেন ভাই আমার একটু বাসায় যেতে হবে, আমার বাসায় আত্মীয় এসছেন এবং কিছু কেনাকাটা করতে হবে, এমার্জেন্সিভাবে বাসায় যেতে হবে। তো যাই হোক, ওনার সেখান থেকে উঠে আসেন এবং আরেকজনকে বলেন যে ভাই যাবে নাকি বাসায়। তো ওনারা আসার জন্য অপারগতা প্রকাশ করে, ওনারা আসতে চান না। তো একটা সময় পর উনি একা একাই আসার সিদ্ধান্ত নেন। বলে রাখা ভালো, সেই মাহফিল থেকে আসার পথে একটা ঈদগাহ মাঠ পড়ে। সেই ঈদগাহ মাঠের পর কিছু মুচির বাড়ি রয়েছে এবং তারপরেই একটা নির্জন জায়গা, যেখানে আসলে কোনো আশপাশে কোনো বাড়িঘর নেই। তো উনি যখন সেই ঈদগাহ মাঠটার কাছাকাছি আসলেন সেই মাহফিলটা থেকে, আসার পথে ঈদগাহ মাঠে উনি দেখতে পান কিছু ছোট ছোট বাচ্চা খেলাধুলা করছে এবং সাদা পাঞ্জাবি এবং টুপি পরা। তো আসলে চাঁদনি রাত ছিল, তার বড় কুয়াশার রাত ছিল। আসলে কুয়াশার মধ্যে যতই হোক, এখান থেকে যদি আপনি 50 হাত বা 60 হাত দূরে কোনো কিছু দেখতে পাবেন না। তো ওনার কাছে এই কুয়াশার মধ্যে উনি রাস্তা দেখতে পাচ্ছেন, অথচ ঈদগাহ মাঠের মধ্যে ওনার কাছে মনে হচ্ছিল যেন কিছু বাচ্চা খেলাধুলা করছে এবং সেই বাচ্চাগুলোকে উনি দেখে ভেবেছিলেন, প্রথম অবস্থায় খুব একটা ভয় পাননি এবং উনি ভেবেছিলেন হয়তো বা মাহফিল থেকে ফেরার পথে মাদ্রাসার কোনো বাচ্চা হবে, ওনারা খেলাধুলা করছেন। তো যাই হোক, উনি সেই জায়গাটা ক্রস করে আসেন এবং কিছু দূর আসার পরে ওই নির্জন রাস্তায় আসার সময় একটা ব্রিজ পড়ে, যে ফাঁকা রাস্তাটি বলেছিলাম, মুচির বাড়ি ক্রস করে একটা ফাঁকা নির্জন রাস্তা এবং রাস্তার মাঝখানে একটা ব্রিজ মতন জায়গা আছে। সেই ব্রিজের মধ্যে উনি দূর থেকে দেখতে পান
যদিও আপনারা সকলেই জানেন কুয়াশার মধ্যে সামনে কিছুই দেখা যায় না, যতই চাঁদনি রাত হোক বা টর্চ আপনি মারুন দেখা যায় না। তো দূর থেকে ওনার কাছে মনে হচ্ছে যে সেই ব্রিজটা দেখা যাচ্ছে এবং কিছু একটা চকচক করছে। উনি যখনই ব্রিজটার কাছাকাছি আসেন এবং সেখানে তিনি এসে দেখেন যে কিছু ওই যে ব্রিজে অর্থাৎ না ঈদগাহ মাঠে যে বাচ্চাগুলোকে দেখেছিলেন সেরকম কয়েকটি বাচ্চা মনে হয় যে দাঁড়িয়ে আছে, নড়াচড়া করছে। তো এই দৃশ্যটি দেখে উনি আর সেখান থেকে নড়াচড়া করতে পারেন না এবং অনেকক্ষণ সেখানে ভয় পান। এমন না যে ওনাকে হয়তোবা কেউ ডাক দিয়েছে বা পেছন থেকে ওনাকে ডিস্টার্ব করছে বা ওনার ঘাড়ে হাত দিয়েছে, এমন কিছুই নয়। উনি সেই দৃশ্যটা দেখে উনি আসলে মানে কি যেন কাজ করেছে ওনার মনের মধ্যে, উনি আর সামনে এগোতে পারছেন না এবং আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র ওই ব্রিজের ওপরে এবং ব্রিজটাও স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু ব্রিজ যেহেতু রাস্তা থেকে কিছুটা উঁচু হয় তাই উনি বুঝতে পারেন যে ওখানে কিছু একটা আছে। ব্রিজ যদি না দেখা যায় তাহলে অবশ্যই ব্রিজে কি আছে কি না আছে সেটা বোঝার কথা নয়। তো এই দৃশ্যটা দেখে উনি সেখান থেকে একটু ফ্রিজ হয়ে যান, ওখান থেকে নড়াচড়া করতে পান না। তো অনেকক্ষণ নাকি উনি ওখানে দাঁড়িয়েছিলেন, মানে বোবাই ধরার মতো হয়ে যায়, যেন উনি কথা বলতে পারছেন না, কিছু করতে পারছেন না। তো একটা সময় পর উনি অপেক্ষা করতে করতে একটা সময় অনেকক্ষণ পার হয়ে যায় এবং পেছন থেকে যেসব মানুষজন, মাহফিল শেষ হয়ে যায় ফজরের আগ মুহূর্ত পর্যন্ত। এখন তো মাহফিল অনেক দ্রুত শেষ হয়ে যায় 12টা-1টার মধ্যেই, কিন্তু ওই সময়টাতে বা আগের ঘটনা এটা, সেই সময়টাতে দেখা যায় যে ফজরের আজান দিয়ে দেয়, তারপর মাহফিল শেষ হয় না। সেই ফজরের আজানের আগ মুহূর্তে সেই মাহফিল শেষ হয় এবং ওই মুহূর্তে তারা মানে কিছু মানুষ একে একে আসতে থাকেন এবং জটলা করে 4-5 জন একসঙ্গে করে। তো এসে দেখেন যে এই লোকটি সেখানে দাঁড়িয়ে আছেন, যার ঘটনা বলছি, এবং উনি কথা বলতে পারছেন না এবং ওনাকে অনেকক্ষণ দূর থেকে ডাক দেওয়া হয় যে ভাই কে দাঁড়িয়ে আছেন, কে দাঁড়িয়ে। ওনারাও একটু যেহেতু স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, আপনি যদি কোনো একটা রাস্তায় দেখেন যে কয়েকজন মিলে যাচ্ছেন কিন্তু একটা মানুষ স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে, সোজা হয়ে কোনো নড়াচড়া নেই, আপনার সেই মুহূর্তে যে কেউ ভয় পেয়ে যাবে। ওনারাও একটু ধীরে ধীরে হাঁটছেন যে এবং বোঝার চেষ্টা করছেন এবং জোরে কয়েকবার চিৎকার করেছেন যে কে কে ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো উত্তর নেই। তো তারপর যাই হোক আরও কয়েকজন পেছন থেকে আসে এবং সেই মুহূর্তে ওনারা সকলে সাহস করে যান এবং গিয়ে দেখেন যে ওনাদের এলাকারই অর্থাৎ ওনাদের পাশের এলাকার ইনি, ওনার যে বন্ধুরা ওনারা এখনও আসেনি, আশেপাশের যে ভাই, কিন্তু এনারা অন্য পাড়ার, ওনাদের গ্রাম ক্রস করে যেতে হয়। তো ওনারা দেখে যে এটা তো অমুকের ছেলে, তারপর ওনাকে ধাক্কা দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে ওনার মনে হয় যে জ্ঞান ফিরে আসে। এতক্ষণ কি হয়েছে ওনার কোনো খেয়াল নেই এবং ওই মানুষগুলোর ধাক্কা পাওয়ার সঙ্গে সঙ্গে উনি অজ্ঞান হয়ে যান। তারপর সেই লোকজন, আর মাত্র 2-3 মিনিট আছে, এই জন্য আমি দ্রুত বলছি, তারপর তারা তাকে ধরাধরি করে সবাই তার বাসায় নিয়ে আসেন এবং তারপরে তাকে জিজ্ঞেস করা হয় পরদিন সকালে। ওনারা সেদিন তাকে বাসায় রেখে চলে যান। তারপর ওনার ফ্যামিলির লোকজন জিজ্ঞেস করেন যে কি হয়েছিল এবং ওনারাও বিস্তারিত বলতে পারেনি যে ওনার সাথে কি কি ঘটেছে। খুব সিম্পল একটা ঘটনা যদিও। তারপরে যাই হোক এবং সেই মসজিদের ইমাম সাহেব এবং কবিরাজের দ্বারা তাকে রোকেয়া করা হয়, চিকিৎসা করা হয় এবং একটা সময় পর উনি সুস্থ হয়ে যান। তারপর সেই কবিরাজের কাছে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছিল ওনার, এবং একটা সময় পরে উনি বলেন যে আসলে ওই যে ঈদগাহ মাঠে উনি দেখেছিলেন কয়েকটা ছোট বাচ্চাকে এবং এই দৃশ্যটা দেখার পরে উনি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে সেই বাচ্চাগুলোকে দেখার চেষ্টা করেছিলেন এবং চেনার চেষ্টা করেছিলেন। এই বিষয়টা একজন পছন্দ করেনি, ওটা আসলে জিনদের বাচ্চা ছিল এবং ওনাদের মধ্যে তারা ভেবেছিলেন যে আমাদের খেলাধুলা দেখে ফেলেছে একটা মানুষ, আমরা ওকে একটু ভয় দেখাই, এবং সেই জায়গা থেকে ওনারা একে ভয় দেখানোর জন্য, এনাকে ভয় দেখানোর জন্য সেই ব্রিজে এসে এই কাজটি করেছেন। তো এই ছিল ছোট্ট একটি ঘটনা। উনি অসুস্থ, না হলে আমি আপনাদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসতাম ওনাকে। তো যাই হোক, ওনার পক্ষ থেকে, যেহেতু আমি আগে শুনেছি ওনার থেকে ঘটনাটি, আমি ওনার পক্ষ থেকে স্টোরিটি আপনাদেরকে শেয়ার করে শোনালাম। তো যাই হোক, আপনাদের কার কাছে কেমন লেগেছে, এবং বেশ একটা না দুটি ঘটনা আপনাদেরকে পড়ে শোনালাম বলতে আমি নিজের মতো করে আপনাদেরকে যেভাবে শুনেছি সেভাবে আপনাদেরকে শোনালাম। লিখেছিলেন আমাদেরকে সীমান্ত ইসলাম ভাই, আরও ভয়ানক কিছু বলেন। লিখেছিলেন আমাদেরকে রাজীব সোহাগ, লিখেছিলেন আমাদেরকে ভাইয়া প্রেজেন্টেশন অনেক সুন্দর, থ্যাংক ইউ। জিয়াউস শামস আদনান ছিলেন আমাদের সাথে। সীমান্ত ইসলাম লিখেছিলেন আহমেদ ছিলেন আমাদের সাথে থাকার জন্য উনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আচ্ছা, লিখেছিলেন সাকিব হাসান, লাইভে দেখার থেকে FM-এ শুনতে বেশি ভালো লাগে, ভয়ও লাগে। অবশ্যই দেখতে, আপনি যদি কোনো একটা বিষয় দেখেন, যেমন টেলিভিশন যদি হয় কোনো একটা মুভি, সেটা কিন্তু আপনার কখনোই শুনে ভালো লাগবে না, বা কোনো সিরিয়াল বা কোনো নাটক। কিন্তু যদি কোনো স্টোরি বা কোনো গল্প হয়, সেগুলো অবশ্যই চোখ বন্ধ করে শুনতে, বা যেটা মানে কোনো ভিজুয়াল ছাড়া, সেটা অনেক শুনতে বেশি মনোযোগী হয় বা মনের মধ্যে দাগ কাটে।
লিখেছিলেন আমাদেরকে খন্দকার মেহেদি হাসান মানু, উনি ঢাকা থেকে আমাদেরকে শুনছেন। লিকশান লিখেছিলেন আমাদেরকে অনেকদিন পর, উনি অনলাইনে এসেছেন এবং শুনছেন আমাদেরকে। সৌরভ আকন্দ লিখেছেন যে খোলা আকাশের নিচে বসে উনি আমাদেরকে শুনছেন। লুৎফর আরওয়ার ভাই আমাদের সাথে ছিলেন, উনি লিখেছিলেন চট্টগ্রাম থেকে যুক্ত হলাম, কর্মব্যস্ততার কারণে শুনতে পারি না, কিন্তু খুবই মিস করি। আচ্ছা, ভূতবেলায় আসতে চেয়েছেন আবদুল্লাহ সিয়াম, প্রসেসটা ওনাকে জানাতে হবে, উনি এমনটি অনুরোধ করেছেন। আসতে হলে অবশ্যই আমাদেরকে ফোন করতে হবে, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আর এই মুহূর্তে ঘড়িতে দেখতে পাচ্ছি আমাদের সময় একেবারে শেষ মুহূর্তে, আমাদের চলে যেতে হবে। আমরা আবারও আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9:45 আপনাদের মাঝে ফিরে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আরেকটি বিষয় বলতে চাই, আপনি যদি আপনাদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদেরকে মেইল পাঠাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabel@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHTT.SARABEL@gmail.com। আর আপনি যদি সরাসরি স্টুডিওতে আসতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে এই নাম্বারে 01713484465। তো এই পর্যন্ত যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, এবং আগামী বৃহস্পতিবার আপনাদের ভালোবাসা নিয়ে ফিরতে চাই। রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। রমজান মুবারক। আসসালামু আলাইকুম। বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই।